আসসালামু আলাইকুম ভাইয়া। তাইলে আজকে আমরা আমাদের পরবর্তী পার্ট থেকে শুরু করব। আজকে আমাদের জন্য শুরু হচ্ছে আমাদের নিউক্লিয়াস থেকে, এবং আমরা জানি নিউক্লিয়াসটা আমাদের যখন এসএসসি লাইফে আমরা পড়াশোনা করে আসছি, নিউক্লিয়াস কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। বাট স্যাডলি ইন্টার লাইফে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা হচ্ছে বাদ বাকিগুলোর মতো ইম্পর্টেন্ট, বলতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু ইন্টার লাইফে না, ঠিক আছে? সো আমরা খুব সিলেক্টিভ নিউক্লিয়াসে পড়বো, এবং আমরা জানি নিউক্লিয়াস ইতিহাস আমরা মোটামুটি আমাদের ধারণা আছে। সো আমরা নিউক্লিয়াস যখন পড়বো আমরা জানি ভাইয়া নিউক্লিয়াসের কিছু নাম আছে যেটা আমরা মোটামুটি সবাই জানি। আমি তোমাকে বলছিলাম মনে আছে, আমাকে যদি সিলেক্টিভলি জিজ্ঞাসা করে যে কোষের মধ্যে, আমাকে যদি ওভারঅল পুরা কোষের মধ্যে, আমাকে যদি পুরা কোষের মধ্যে সবচেয়ে লার্জেস্ট থিং কি জিজ্ঞাসা করে, ঠিক আছে, মানে কোষের মধ্যে সবচেয়ে বড়, কোষের মধ্যে একটাই তোমাকে ইউজ করলো, কোষের মধ্যে সবচেয়ে বড়, কোষের মধ্যে সবচেয়ে বড় অংশ কোনটা তুমি কি বলবা, সেটা হচ্ছে নিউক্লিয়াস। বাট আমাকে যদি বলে সাইটোপ্লাজমে অঙ্গাণু কোনটা সবচেয়ে সর্ববৃহৎ, সেক্ষেত্রে তুমি কি বলবা? সেক্ষেত্রে তুমি বলবো হচ্ছে প্লাস্টিড, বিকজ আমরা জানি নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু না, জানি, ঠিক আছে? ওকে, সো আমরা জানি ভাই নিউক্লিয়াসে কিছু নাম আছে। নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলতে পারি, কিংবা প্রাণকেন্দ্র বলতে পারি, কিংবা আমাদের কি বলতে পারি, কেন্দ্রিকা বলতে পারি। সো এগুলো তো আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা ফার্স্টে যেহেতু একটা জিনিস শুরু করতেছি, নিউক্লিয়াস কাকে বলে আমরা সবাই জানি, আর নিউক্লিয়াস কাকে বলে লাগে না, ঠিক আছে? খতে বিভিন্ন রকম কোয়েশ্চেন আসে, এগুলো আমরা আলোচনা করতেছি। আসো তাহলে ফার্স্টে আমরা আবিষ্কার সম্পর্কে জানবো, এটা জানতে হবে আমার, গুরুত্বপূর্ণ। সো আবিষ্কারের এখানে সালটা একটু কষ্ট করে মাথায় রাখবা, সেটা হচ্ছে 1831 সালে। কত সালে? 1831 সালে। কাহিনী কি হয়েছিল সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন, আমরা হয় কি জানো, আমরা অনেকে হচ্ছে এই যে রবার্ট ব্রাউনকে আর রবার্ট হুকের সাথে কম্পেয়ার করে ফেলি, রবার্ট হুকের সাথে আমরা গোজামিল করে ফেলি, বাট এটা করা যাবে না। নিউক্লিয়াস কিন্তু কে আবিষ্কার করছে? বিজ্ঞানী রবার্ট ব্রাউন করছে, ওকে, বিজ্ঞানী রবার্ট বাদামি করছে। আচ্ছা, তাহলে বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে কি করছে? নিউক্লিয়াস আবিষ্কার করছে। কোথার মধ্যে করছে, অর্থাৎ কিসের মধ্যে করছে? সেটা হচ্ছে অর্কিডের গাছে। অর্কিড পাতা তো সবাই চিনো, তাই না? অর্কিড ফুল আমরা সবাই চিনি না? অর্কিড, অর্কিডের কিন্তু একটা বাংলা নাম আছে, এটাকে আমরা বলি রাসনা, ঠিক আছে, রাসনা বলি। সো এই রাসনার মধ্যে, রাসনার যে কোষ, কোষের মধ্যে বেসিক্যালি সে কি আবিষ্কার করছে? কি আবিষ্কার করছে? নিউক্লিয়াস আবিষ্কার করছে। তাহলে আমরা যেই কাহিনীগুলো জানলাম, দ্যাটস এনাফ আমার জন্য, ঠিক আছে? ওকে, তো এখন আরেকটা জিনিস জানা লাগবে, যেমন আমরা যখন এসএসসি লাইফে পড়াশোনা করে আসছি, আমরা কিন্তু একটা পড়াশোনা করছিলাম, মনে আছে তোমাদের? আশা করি সেটা হচ্ছে, দেখো আমরা কিন্তু পড়ছিলাম আমাদের যে কোষ বিভাজন, যখন তোমরা কোষ বিভাজন পড়ছিলা তোমরা কিন্তু দুইটা জিনিস পড়ছিলা। কি কি পড়ছিলা? দেখো আমি একটু তোমাকে এই জিনিসটা একটু দেখানোর ট্রাই করি। সাপোজ ধরো ভাইয়া একটা, সাপোজ এরকম কোষ, সাপোজ এটা আমি একটা অনুন্নত কোষ আকার ট্রাই করতেছি, হোয়াট এভার, তাহলে আমরা দেখতেছি একটা নিউক্লিয়াস থেকে সাপোজ দুইটা নিউক্লিয়াসে কনভার্ট হয়েছে। তাহলে এই যে একটা নিউক্লিয়াস থেকে যে দুইটা নিউক্লিয়াস হইলো, এই কাহিনীটারে আমরা কি বলি? আমি খুব সিম্পল চিত্রকে জিনিসটা বুঝাচ্ছি। দেখো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলি? আমরা জানি আশা করি নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। মনে পড়ছে না এবার? নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলতাম? ক্যারিওকাইনেসিস, ওকে, ক্যারিওকাইনেসিস, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন ক্যারিওকাইনেসিস প্রথমে হয় না সাইটোকাইনেসিস প্রথমে হয়? ফার্স্টে ক্যারিওকাইনেসিস হচ্ছে, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে, তারপর হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। আমরা জানি এখানে কি আছে? সাইটোপ্লাজমীয় মাতৃকা এবং অঙ্গাণুগুলো আছে। তো এখন কি হবে? সাইটোপ্লাজমটা বিভাজন হবে, ঠিক আছে? ধরো সাইটোপ্লাজমটা বিভাজন হচ্ছে। তো সাইটোপ্লাজম প্রাণী কোষের ক্ষেত্রে কিভাবে বিভাজন হয় আশা করি তোমাদের মনে আছে। ওই যে মাঝখানে কি তৈরি হয়? মাঝখানে কোষ প্লেট তৈরি হয়, তাই না? এরকম করে করে একটা কোষ প্লেট তৈরি হয়। এই কোষ প্লেটটা পরবর্তীতে দুইটা কোষকে দুই দিকে ডিভাইডেড করে ফেলে, জানি আমরা, ঠিক আছে? তো এই যে সাইটোপ্লাজমের যে ডিভিশন, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এটাকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস বলি, তাই না? ওকে, আচ্ছা, এখন একটা কমন সেন্স দিয়ে তোমরা একটু চিন্তা করো তো ভাইয়া, তোমাকে আমি বললাম এই যে ভাইয়া ধরো ক্যারিওকাইনেসিস এক বা একাধিকবার ধরো হইতে আছে, ঠিক আছে, ধরো হচ্ছে, তো হওয়ার পরে সাপোজ সাইটোকাইনেসিস যেটা সেটা হয় নাই, কি বলছি? ক্যারিওকাইনেসিস হচ্ছে, কিন্তু তারপরে যে সাইটোকাইনেসিস সেটা হয় নাই, ক্লিয়ার? তাহলে ক্যারিওকাইনেসিস যদি হয় তার মানে কি নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না। তাহলে বেসিক্যালি আমার কি তৈরি হবে একটু বলো তো? তাহলে বেসিক্যালি এরকম একটা দশা তৈরি হবে না? সাপোজ এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস, তারপর ধরো আরেকটা নিউক্লিয়াস, তারপর ধরো এদিকে আরেকটা নিউক্লিয়াস, কিন্তু কোনো কি হচ্ছে না? সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, অর্থাৎ দুইটা কোষ আলাদা হচ্ছে না। তাহলে এই যে তোমার অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা, এই দশার একটা নাম আছে যেটা আমরা বেসিক্যালি এই যে এখানে পড়বো, এই যেটা পড়বো সেটা হচ্ছে একাধিক নিউক্লিয়াস কোথায় থাকে। মাথায় রাখবা এটা কিন্তু উন্নত প্রাণীদের ক্ষেত্রে, উন্নত উদ্ভিদ বা উন্নত প্রাণীদের ক্ষেত্রে হয় না। এই বৈশিষ্ট্যটা শুধুমাত্র কার বৈশিষ্ট্য? যারা হচ্ছে নিম্ন শ্রেণী, কি বলছি?
যারা হচ্ছে নিম্ন শ্রেণী তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এই যে ঘটনা যেটা হচ্ছে অনেক নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এই দশাটার একটা নাম আছে, এই যে একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট দশা, এটাকে আমরা বলি সিনোসাইট। এটাকে আমরা কি বলি? সিনোসাইট। ইংলিশ নামটা একটু দেখো, এটা একটু ইংলিশ নামটা একটু ডিফারেন্ট, এই যে সিনোসাইট, বা বাংলায় যদি লিখি সিনোসাইট। ক্লিয়ার ভাইয়া? তাইলে সিনোসাইট বা বলতে পারি সিনোসাইটিক নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে এই যে সিনোসাইটস জিনিসটা কি বলতে পারবা না, এই যে চিত্রকে সুন্দর করে বুঝাই দিবে, কারণ এটা হচ্ছে খতে ইনভ্যারিয়েবলি আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য। তাহলে ভাই আমি বুঝতেছি মাঝে মধ্যে অনেক নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি হতে পারে। বেসিক্যালি এটা হয় কাদের ক্ষেত্রে? যারা নিম্ন শ্রেণী তাদের ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা কাদের ক্ষেত্রে দেখা যায়? বেসিক্যালি যারা অনুন্নত। সো অনুন্নত কয়েকটা আমার উদাহরণ দেন ভাইয়া, যেটা আমার মুখস্থ করতে হবে। এটা মেডিকেলে কয়েকবার আসছে, এই যেটা আমি ম্যাট লিখে রাখছি, ম্যাট মানে মাথায় রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, বা এটা আসছে, আগে আসছে, দ্যাটস ওয়াই। তাহলে কি কি মাথায় রাখবা? বিভিন্ন রকম শৈবাল এবং একটা ছত্রাক। কি কি শৈবাল আছে দেখো, এটা মুখস্থ করবা। ভলচেরিয়া, আমার সাথে সাথে পড়ো, ভলচেরিয়া, বট্রিডিয়াম, অ্যাসপেরোফ্লিয়া, এই তিনটা শৈবাল। আরেকটা হচ্ছে ছত্রাক আছে, যেটা আমরা নামটা সবাই জানি, সেটা হচ্ছে পেনিসিলিয়াম, তাই না? পেনিসিলিয়াম ছত্রাকের নাম শুনে নেই এমন মানুষ কিন্তু কম আছে, তাই না? সো দেখো এগুলো সবগুলো কিন্তু শৈবাল ছত্রাক। তার মানে শৈবাল ছত্রাক মানে আমরা জানি নিম্ন শ্রেণীর প্রাণী, নিম্ন শ্রেণীর উদ্ভিদ। আচ্ছা, তাহলে ভাইয়া একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট দশাতে আমরা মুখস্থ করলাম। এই চারটা একদম ঠুরস্থ করে রাখতে হবে, কারণ এটা এইচএসসিতে অনেকবার আসছে এমসিকিউতে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়বো, এটা কিন্তু আমরা এসএসসিতে পড়ছি, কোথায় নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? কোথায় নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু আমরা জানি, তাই না? দেখো আদিকোষ বা প্রোক্যারিওটিক যারা, তাদের ক্ষেত্রে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে? থাকে না, ঠিক আছে? দেখো সুগঠিত নিউক্লিয়াস না থাকা মানে নিউক্লিয়াস নাই। ক্লিয়ার? কারণ তাদের নিউক্লিয়ার কোনো মেমব্রেন থাকে না। সো মেমব্রেন না থাকলে নিউক্লিয়াসের ভিতরে যে রসদ, যে মালপত্রগুলো আছে, সেগুলো ছড়ায় ছিটায় থাকতেছে, তাই না? বাট এটা ছড়ায় ছিটায় থাকে না। আমরা জানি এটা একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, ওই যে ক্রোমাটিন জালিকাগুলা প্লাস আমাদের নিউক্লিয় লাস্টটা একটা জায়গা অবস্থান করে। এই জায়গাটার নাম কি দেখি বলো তো, মনে পড়ছে? কি ছিল? নিউক্লিয়েট, তাই না? আদিকোষের মধ্যে নিউক্লিয়াসের মতো একটা জায়গা আছে, যাকে আমরা কি বলি? নিউক্লিয়েট বলি। বাট ওইটা কিন্তু নিউক্লিয়াস না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আদিকোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? তারপর আমরা এসএসসিতে পড়ছি, মনে আছে না? পরিণত সিভ কোষ, মনে পড়ছে? পরিণত সিভ নল, তারপর পরিণত লোহিত রক্তকণিকা, ঠিক আছে? তারপর হচ্ছে অনুচক্রিকা। এই চারটা অনেক ইম্পর্টেন্ট। এই যে জিনিসটা পড়াচ্ছি না, এটা খুবই ভাইটাল একটা জিনিস এমসিকিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, আর সিনোসাইটটা হচ্ছে ক্ষয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, আর নিউক্লিয়াসটা হচ্ছে কাকে বলে, কতে আসবে। এগুলো খুব কমন জিনিস আমরা জানি। তাহলে কোথায় থাকে না? আদিকোষে থাকবে না, আমরা জানি সিভনল, আমরা পড়ছি কিন্তু এসএসসিতে, সিভনলে থাকে না, পরিণত লোহিত রক্তকণিকায় থাকে না, অনুচক্রিকায় থাকে না। যখনই আমি লোহিত রক্তকণিকা বাই এনি চান্স যদি কোনো একটা ধরো সৃজনশীলের ক্ষেত্রে আমি লিখতে যাচ্ছি যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, ওই ওয়ার্ডটা কিন্তু রং। এখন কোয়েশ্চেন করতে হবে, ভাই কেন রং? কারণ তোমাকে অবশ্যই বলতে হবে পরিণত লোহিত রক্তকণিকা। তোমাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে কি? পরিণত লোহিত রক্তকণিকা। কেন? কারণ যখন লোহিত রক্তকণিকা মানে ইমিডিয়েট যখন জন্ম লাভ করে, তখন কিন্তু তার মধ্যে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? যখনই সে হালকা পাতলা ম্যাচিউর হয়, তখনই তার লোহিত রক্তকণিকার মধ্যে যে নিউক্লিয়াস, সেটা ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? এবং তার শেপটা এরকম গোল থেকে দ্বি-অবতল শেপের হয়ে যায়। আমরা সবাই লোহিত রক্তকণিকা দেখতে কিরকম আমরা কিন্তু জানি, তাই না? আচ্ছা, তাহলে সেজন্য কিন্তু লোহিত রক্ত কোষ বলতেছে না, কারণ যদি নিউক্লিয়াস থাকতো তাহলে কিন্তু এটাকে কোষ বলতো, বাট এটাকে এখন কোষ বলতেছে না, এটাকে বলতেছে কণিকা। আমি কিন্তু এটা একটু আগে ব্যাখ্যা দিয়েছিলাম, তাই না? আচ্ছা, তাহলে ভাই এই চারটা মুখস্থ করবা। এখন নিউক্লিয়াস থেকে বেসিক্যালি হয় কি জানো? নিউক্লিয়াস থেকে তেমন একটা কোয়েশ্চেন দেয় না, জাস্ট নিউক্লিয়াসের গঠনটা মাঝে মধ্যে দেয়। সো নিউক্লিয়াসের গঠন থেকে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি একটু কষ্ট করে পড়ে ফেলবা। আমরা জানি একটা নিউক্লিয়াসের মধ্যে চারটা অংশ আছে। কি কি থাকে? নিউক্লিয়ার এনভেলপ বা আবরণী থাকে, তারপর নিউক্লিওপ্লাজম, অর্থাৎ যেটা আমরা ওই কোষের ক্ষেত্রে যেটাকে আমরা ম্যাট্রিক্স বলতেছি, ভিতরে যে পানির মতো ঘন অর্ধতরল পদার্থ থাকে, নিউক্লিয়াসের ক্ষেত্রে জিনিসটাকে আমরা নিউক্লিওপ্লাজম বলবো। তারপর নিউক্লিওলাস থাকবে, তারপর নিউক্লিয়ার রেটিকুলাম, বা আমরা কি বলি সেটাকে ক্রোমাটিন জালিকা বলতে পারি, তাই না? তাহলে এই চারটা জিনিস নিয়ে আমার নিউক্লিয়াস গঠিত, ঠিক আছে? এখন এখানে কয়েকটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট পড়তে হবে, সেটা হচ্ছে এই যে চারটার মধ্যে মজার বিষয় হচ্ছে নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে সবচেয়ে ইউনিক, এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? নিউক্লিয়ার এনভেলপের কয়েকটা পড়া আমার অবশ্যই পড়তে হবে, ইভেন আমার চিত্র দিতে হবে, সিম্পল করে একটা চিত্র দিয়ে দিবা। আর এই চিত্রটা খুব ইম্পর্টেন্ট, এই চিত্রটা তোমাকে অবশ্যই দিতে হবে, এই চিত্রটা অবশ্যই দিতে হবে,
ঠিক আছে, এনি হাউ যদি গঠন দেয় চিত্রটা অবশ্যই দিতে হবে। আমি তো এখন আবার আমার বলি না ভাইয়া চিত্র একটু আঁকে দেন, বা এটা তোমরা এসএসসিতে আঁকছো কিন্তু, তাই না? চিত্রটা খুবই নর্মাল একটা চিত্র, ওই এসএসসির চিত্রটাই আশা করি তোমরা এটা পারবা, কোনো প্যারা নাই, এটাতে জাস্ট চারটা জিনিস শো অফ করলে হয়ে যাবে। বাট এই নিউক্লিয়ার এনভেলপ একটু কাহিনী আছে যেটা তোমরা আগে পড়ো নাই, ঠিক আছে? আচ্ছা, এই যে নিউক্লিয়ার যে আবরণীটা, সেটা হচ্ছে একটা জিনিস ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে দুইটা, অর্থাৎ দুটি আবার দ্বিস্তরী। কি বলছি? একে তো দুইটা, তারপর আবার দ্বিস্তরী, ঠিক আছে? দুইটা দ্বিস্তরী আবরণী দ্বারা এটা আবৃত, মানে বুঝতে পারছো? মানে দ্বিস্তরী আবরণ অর্থাৎ বাইলেয়ার তো তাদের থাকেই, বাট তার সংখ্যা আবার দুইটা, মানে দুইটা বাইলেয়ার দিয়ে তার কি আবরণটা গঠিত। তাহলে এটা একটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই আবরণটা কি দিয়ে নির্মিত? এটাও ঠিক সেম, লিপোপ্রোটিন ফসফোলিপিড এগুলো দিয়ে নির্মিত, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল যেরকম আবরণী তৈরি হয় এটাও ঠিক সেম। আচ্ছা, বাট এই যে তোমার নিউক্লিয়ার এনভেলপ, এখানের মধ্যে একটু ডিফারেন্স যেটা, এই নিউক্লিয়ার এনভেলপের মধ্যে অসংখ্য কি থাকে? অসংখ্য রন্ধ্র থাকে, ঠিক আছে? অসংখ্য রন্ধ্র থাকে। এই রন্ধ্রগুলোকে আমরা কি দিয়ে বলতে পারি? এই রন্ধ্রগুলোকে আমরা বলতে পারি, ইংলিশে বলতে পারি নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার ছিদ্র বলতে পারি, ঠিক আছে? এবং এই জিনিসটা এখানে খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা এখানে ফাঁক দেখতেছি না কিছু, এই যে এখানে ফাঁক দেখতেছি না একটু পরপর, এই জিনিসটা বেসিক্যালি নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? এখন এই রন্ধ্রর কিছু গঠন পাওয়া লাগবে তোমার, বুঝতে পারছো? তাহলে রন্ধ্রর গঠন যদি আমরা আলোচনা করি, দেখি আমরা একটু এটা একটু চিত্র দিয়ে দেখি। দেখো এই যে রন্ধ্রগুলা নিউক্লিয়ার পোর, এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের মধ্যে অসংখ্য নিউক্লিয়ার পোর থাকে, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়ার এনভেলপের মধ্যে অসংখ্য নিউক্লিয়ার পোর থাকে। এই পোরগুলার যে ব্যাস, ঠিক আছে, এই পোরগুলার যে ব্যাস সেটা হচ্ছে 9 ন্যানোমিটার। এটা একটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এমসিকিউতে আসছে, তাহলে 9 ন্যানোমিটার এটা মুখস্থ করবা। তাহলে নিউক্লিয়ার রন্ধ্রটা কিভাবে গঠিত হয়? সাপোজ ধরো আমি চিন্তা করি, ধরো এদিক থেকে এইভাবে করে আসতেছে, এটা হচ্ছে একটা নিউক্লিয়ার এনভেলপ। সাপোজ ধরো এখানে একটা নিউক্লিয়ার এনভেলপ, এভাবে এটা একটা নিউক্লিয়ার এনভেলপ, ঠিক আছে? তাহলে এই যে দুইটা নিউক্লিয়ার এনভেলপের মাঝখানে যে স্পেস, এটাকে আমরা বলি পেরিনিউক্লিয়ার স্পেস। কি বলি? পেরিনিউক্লিয়ার স্পেস বলি। ওই স্পেসের মধ্যে এই যে এখানে যে ছোট স্পেসটা, এটাকে আমি বেসিক্যালি এখানে বড় করে আঁকছি, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে মাঝখানে তুমি কি করবে? একটা নিউক্লিয়ার রন্ধ্র আঁকতেছি। সো এই রন্ধ্রের মধ্যে একটা বিশেষ গঠন আছে, সাপোজ এটা হচ্ছে অনেকটা এরকম শেপের, এই যে এরকম শেপের, যে রাখছি একটু মাথায় রেখো, অনেকটা এরকম শেপের, ঠিক আছে? আমি জাস্ট খুব সিম্পলি আঁকতেছি, তুমি পরীক্ষা এভাবে সিম্পলি আঁকলে কোনো প্যারা নেই, বুঝছো? কোনো প্যারা নেই। তারপর এখানে কিন্তু কিছু জিনিস দেওয়া লাগবে, এগুলো অবশ্যই দেওয়া লাগবে। যেমন এই যে রন্ধ্রটা, এই রন্ধ্রটার কিছু সাপোর্টিভ স্ট্রাকচার আছে, এদিকে চারটা, এদিকে 1 2 3 4, চারটা। তাহলে ভাই আপনি কি আঁকছেন এগুলা? দেখো, তারপর এখানে হচ্ছে লাগানো আছে, কিছু লাগানোর জিনিস আছে, এই যে ধর এখানে লাগানো জিনিস আঁকছে, এগুলাকে আমি আঁকতেছি, এই যে এখানে এদিকে এদিকে মানে সাপোর্ট দিচ্ছে আর কি, মানে ওকে শক্ত করে নিউক্লিয়ার এনভেলপের সাথে ধরে আছে। এই জিনিসটাকে আমরা বলি নিউক্লিয়ার পোর, যেটাকে আমরা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখি জুম করে, তাহলে আমরা এরকম একটা শেপ দেখতেছি। তাইলে এই যে তোমার নিউক্লিয়ার রন্ধ্র, এটার আমরা ব্যাস কত বলতেছি? 9 ন্যানোমিটার, ঠিক আছে? এবং এই নিউক্লিয়ার রন্ধ্রের মধ্যে একটা প্রোটিন থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ট্রান্সপোর্টার প্রোটিন। কি বলি? ট্রান্সপোর্টার প্রোটিন। এই যে জিনিসটা আমি আঁকলাম না, এই যে এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টার প্রোটিন। আমরা তো জানি ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্সপোর্ট মানে পরিবহন করা, ঠিক আছে? এবং এখানে আমি নীল কালার যে জিনিসগুলো আঁকলাম না, এটা হচ্ছে আমাদের প্রোটিন গ্র্যানিউল। এই প্রোটিন গ্র্যানিউলটা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট যে প্রোটিন, সেটাকে একটা শেপ দিচ্ছে এবং তার কাজে হেল্প করতেছে। তাহলে প্রোটিন গ্র্যানিউল ভাইয়া কয়টা থাকে? সেটা হচ্ছে 8টা থাকে। কয়টা? 8টা থাকে। তাহলে কি বলছি বুঝতে পারছো? এভাবে করে চিত্রটা আঁকবা, এদিকে 4টা, এদিকে 4টা। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রোটিন গ্রানিউল। তাহলে প্রোটিন গ্রানিউল থাকে 8টা, এবং মেইন যে প্রোটিন সেটাকে আমরা বলি ট্রান্সপোর্ট প্রোটিন, যেটা দিয়ে হচ্ছে আমাদের কি নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের কানেকশন মেনটেন করা। নিউক্লিয়ার এনভেলপের মধ্যে যে নিউক্লিয়ার যে পোর আছে, সেটাই মেইন কাজটা করে থাকে। সেটা কি কাজ করে? সেটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন বস্তু আদান প্রদানের সাথে নিয়োজিত থাকে, ঠিক আছে? আমি একটা জিনিস বোঝাবো, প্যারা নাই। তারপর এখানে একটা জিনিস দেখতেছি না, যে কানেকশন করে রাখছে, এই যে এটাকে সাপোর্ট দিচ্ছে, ওই সাপোর্ট স্ট্রাকচারটার নাম হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর, ঠিক আছে? অ্যাঙ্কর প্রোটিন, ওই অ্যাঙ্কর প্রোটিনটা হচ্ছে বেসিক্যালি একটা কি সাপোর্ট দিচ্ছে। তাহলে ভাই আমরা আঁকতে পারবো না। কিভাবে আমরা ট্রান্সপোর্ট প্রোটিনটা আঁকবো? যখন আমরা নিউক্লিয়ার এনভেলপকে ব্যাখ্যা দিব, তাহলে তুমি 4 4 3 3 ইজিলি পাবা, ঠিক আছে? কারণ আমি যেরকম করে পড়াচ্ছি, আমি বিস্তারিত একদম যতটুকু হাইয়েস্ট ডিটেলস তোমাকে পড়ানো সম্ভব, আমি প্রত্যেকটা ওভাবে পড়ানোর ট্রাই করতেছি, ঠিক আছে? কারণ তোমরা এখন মাত্র উঠছো, তোমাদের এখন বেসিকটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে আগে, তারপর তুমি সিলেক্টিভ পড়াশোনা করো, প্যারা নাই। আচ্ছা,
ঠিক আছে ভাইয়া, তাহলে নিউক্লিয়ার এনভেলপ থেকে এগুলো জানছো, মোর দ্যান এনাফ। ওকে, তারপর আসে আমরা অনেকে নিউক্লিয়ার এনভেলপের বই চিত্রটা দেখে আমরা হচ্ছে কাইন্ড অফ মানে অবাক হয়ে যায়, আমি এটা আঁকবো কেমনে, পরীক্ষা এটা লিখবো কেমনে, বাট তুমি চিত্র এরকম আঁকবা, একদম সিম্পলি করে আঁকবা, ঠিক আছে। বাট আসলে অনেকে আমরা বুঝি না সিম্পলটাও কীভাবে আঁকবো, দ্যাটস আমি তোমাকে এঁকে দিচ্ছি। তারপর আসি নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিওপ্লাজম, এটাকে আমরা কেরিও লিম্ফ নামে ডাকতে পারি। কি নামে ডাকতে পারি? কেরিও লিম্ফ নামে ডাকতে পারি। ওকে, আচ্ছা। তারপর দেখো তুমি জাস্ট বলবা নিউক্লিয়াসের মধ্যে যে ঘন অর্ধতরল পদার্থ দেখা যায় তাকে আমরা নিউক্লিওপ্লাজম বলি, এটার অন্য নাম হচ্ছে কেরিও লিম্ফ, এবং তারপর সুন্দর করে এটার কাজটা লিখে দিবা। অর্থাৎ নিউক্লিওপ্লাজম কি কাজ করে আমরা জানি, নিউক্লিওপ্লাজম কি করে, ধারণ করে, কি ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই না? এই যে এগুলো দেখতেছি জালিকার মধ্যে, এগুলো কি, এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। তাহলে নিউক্লিওপ্লাজম কি ধারণ করে, ক্রোমাটিন জালিকা ধারণ করে। আরেকটা যেটা লিখতে হবে, যেটা এখান থেকে বেশিরভাগ এমসিকিউ কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র। এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র, অর্থাৎ আমাদের নিউক্লিয়াস তো কোষের যত রকম বিপাকীয় কাজ সবকিছু নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, দ্যাটস আমরা নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলতেছি। সো নিউক্লিয়াসের মধ্যে যে পানির মতো অংশ, অর্থাৎ যেটাকে আমরা নিউক্লিওপ্লাজম বলতেছি, সেখানের মধ্যে বিভিন্ন রকম এনজাইম থাকে যেগুলো বিভিন্ন রকম কাজ করে। যেমন আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি হয়, রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয়। এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এগুলো এই চ্যাপ্টার লাস্টে গিয়ে আমরা বিস্তারিত পুরোপুরি পড়বো, কারণ এই চ্যাপ্টারে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। বাট আপাতত জেনে রাখো, ওই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এই কাজগুলো করার জন্য যত এনজাইম সবকিছু তো এখানে মধ্যে থাকতেছে, ঠিক আছে। দ্যাটস আমি এটা লিখতেছি, এনজাইম কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপর ভাই তুমি নিউক্লিওলাস নিয়ে কি লিখবা, সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অধিকতর ঘন একটা অঞ্চল দেখা যায়। কি বলছি? অধিকতর ঘন এবং সুস্পষ্ট একটা অঞ্চল দেখা যায়, এটাকে আমরা নিউক্লিওলাস বলবো। এখন নিউক্লিওলাস নিয়ে একটা কাহিনী আছে, বুঝছো? নিউক্লিওলাস, এটা হচ্ছে আমরা অনেকে খেয়াল করি না। মজার বিষয় কি জানো, এই দেখো, এই যে নিউক্লিওলাসটা, এটা হচ্ছে নিউক্লিওলাস, তাই না? এই নিউক্লিওলাসটা এতটাই ঘন, বিজ্ঞানীরা হচ্ছে তোমার নিউক্লিয়াস আবিষ্কারের আগে, অর্থাৎ রবার্ট ব্রাউন যখন 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার করছে, তার আগেই কিন্তু, তার অনেক আগে, কত সালে, এটা হচ্ছে এখানে লিখবা, সেটা হচ্ছে 1781 সালে। খুবই ইন্টারেস্টিং জিনিস না? 1781 সালে বিজ্ঞানী ফন্টানা, ওর নাম হচ্ছে বিজ্ঞানী ফন্টানা হচ্ছে কি করছে, এই নিউক্লিওলাসটা আবিষ্কার করছে। দ্যাট মিনস দেখো, এই নিউক্লিয়াসটা পুরোপুরি সে না দেখলেও তার ভিতরে যে নিউক্লিয়াস সেটা সে দেখে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এটা কত সালে দেখছে? নিউক্লিয়াস আবিষ্কারের আগে, তাই না? কারণ নিউক্লিয়াস আবিষ্কার হচ্ছে 1831, আর এটা হচ্ছে 1781। আর এটা আবিষ্কারকের নাম মাথায় রাখবে ফন্টানা, আর নামকরণ করছে হচ্ছে বিজ্ঞানী বোম্যান। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর নিউক্লিওলাসের কাজটা লিখবা। নিউক্লিওলাসের কাজ যখন লিখবা, দেখবা 2-3টা কাজ আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। সেগুলো হচ্ছে, আমরা জানি নিউক্লিওলাস হচ্ছে আরএনএ সংশ্লেষণের সাথে নিয়োজিত, ঠিক আছে, এবং নিউক্লিওলাসের মধ্যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা এখান থেকে এটা মেডিকেলও আসছে। নিউক্লিয়াসের মধ্যে কোন অংশটা নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে? অনেকে জিজ্ঞেস করতে পারবে, ভাই নিউক্লিওটাইড কি, সেটা একটু পরে জানতেছি, প্যারা নাই। বাট মাথায় রাখবা, এই নিউক্লিওলাসটাই হচ্ছে নিউক্লিওটাইডকে সাপ্লাই দেয়। জাস্ট আমি একটা ওয়ার্ড লিখতেছি, সেটা হচ্ছে নিউক্লিও, ঠিক আছে, টাইড। এটা আমি এখান থেকে লিখতেছি, অর্থাৎ নিউক্লিওলাসের মেইন কাজ হচ্ছে সে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। অ্যান্ড ফোর্থলি মাথায় রাখবা নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম মানে বেসিক্যালি ক্রোমাটিন জালিকা। তো এখন এখানে নিউক্লিয়ার রেটিকুলাম যখন লিখবা, বেসিক্যালি এটাই তো সবচেয়ে বেশি করে লিখবা। সেটা হচ্ছে আমরা লিখবো বিস্তারিত, লিখবো সুন্দর করে। সেটা হচ্ছে আমরা যখন সেলটা অবিভাজনরত অবস্থায় থাকে, কখন? সেল যখন সেল ডিভিশন পর্যায়ে যায় না, অর্থাৎ একটা কোষকে যখন বিভাজিত হওয়ার দরকার পড়ে না, তখনই শুধুমাত্র খালি আমি ক্রোমাটিন জালিকাটাকে দেখব, ঠিক আছে। অর্থাৎ সেল যখন অবিভাজনরত অবস্থায় থাকে, তখন আমরা কুণ্ডলী পাকানো অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসগুলো দেখব, যেটা বেসিক্যালি যখন আমি দেখতে যাব, তখন হচ্ছে ফুল জিন একটা রং নিবে, ঠিক আছে, ফুল জিন রং। এটা যখন আমরা ডিএনএ পড়বো আরও ক্লিয়ার হবা। আপাতত এখানে ফুল জিন রংটা একটু মাথায় রেখো, ফুল জিন রং নিবে। এই ফুল জিন, এটা ইংলিশ হচ্ছে অনেকটা এরকম লিখতে, ফুল জিন। এই জিনিসটা হচ্ছে দেখতে হচ্ছে তোমার ব্রাউনিশ গ্রে, মানে এটা কালারটা হচ্ছে ব্রাউনিশ গ্রে। এখন কোয়েশ্চেন করতে পারো, ভাই ফুল জিন রং মানে বুঝতে পারি নাই। দেখো, ক্রোমাটিন জালিকার একটা আলাদা ধর্ম আছে, সে হচ্ছে রং অ্যাবজর্ব করতে পারে, সে রং নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারে। তো এই ফুল জিন যে কালারটা, সেটা যখন আমি দিব, দেখো নর্মালি যদি আমি অনুবীক্ষণ যন্ত্রে দেখি, এই সব জিনিসগুলো দেখতে ট্রান্সপারেন্ট না? চিন্তা করে, একটা কমন সেন্স দিয়ে ভাবো, এই সবগুলো জিনিস ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ কালার না? তো স্বচ্ছ হলে গিয়ে আমি অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবো, সব তো পানির মতো লাগবে আমার। সো দ্যাটস ওয়াই আমি ক্রোমাটিন জালিকাটাকে আলাদাভাবে শনাক্ত করার জন্য ওটাকে আমি একটা কন্ট্রাস্ট, একটা ডিফারেন্ট কালার দিতে হবে। ওই কালারটা বেসিক্যালি ফুলজিন কালারটা, যেটা অনেকটা ব্রাউনিশ গ্রে। সো এটা দেখে আমি বুঝতে পারি এগুলো ক্রোমাটিন জালিকা।
ক্লিয়ার? ওকে, এগুলো আমরা অনেকে আসলে বুঝি না। তো দেখবা যখনই তাহলে নিউক্লিয়াস অবিভাজনরত অবস্থা থাকবে তখন তাকে বলবো ক্রোমাটিন জালিকা, এবং যখন সেল ডিভিশন শুরু হবে অর্থাৎ কোষ বিভাজনে যখন আমরা প্রোফেজ ধাপে যাব তখনই এই ক্রোমাটিন জালিকাগুলো কনভার্ট বলতে কি বলবো, তার পানিটা শোষণ হয়ে যায়। এগুলো কিন্তু এসএসসিতে পড়ছো, পানি শোষণ হয়ে যায়, দ্যাটস এটা খাটো এবং মোটা হয়ে যায়, দ্যাটস আমরা এটাকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ক্রোমোজোম আকৃতির দেখি। ঠিক আছে, এটাকে আমরা কিরকম দেখি, ক্রোমোজোমের মতো দেখি। ক্লিয়ার? তাহলে ক্রোমোজোম হিসেবে আমরা কখন দেখব, যখন সেল ডিভিশন শুরু হবে। এছাড়া বাদ বাকি সময় আমরা কি দেখব, ক্রোমাটিন হিসেবে দেখব। ক্লিয়ার? ওকে, তাহলে ভাই বহুত কিছু পড়ে ফেলছো। নিউক্লিয়াস থেকে এইটুক জানলে তোমার জন্য একদম এনাফ, পরীক্ষায় লেখার জন্য কিংবা বেসিক বোঝার জন্য যাই বলো না কেন, নিউক্লিয়াস এইটুক এনাফ। এরপর আমরা পড়বো কোষের নির্জীব বস্তু। এগুলো তো ভাই আমি আগেও পড়াই দিয়েছিলাম, তাই না? এই চ্যাপ্টারের শুরুতে পড়াইছিলাম, আরেকবার একটু রিপিট করি, সেটা হচ্ছে দেখো আশা করি মনে আছে কিনা। নির্জীব বস্তু তিন রকম, একটা হচ্ছে সঞ্চিত হতে পারে, একটা হচ্ছে সেল রিলিজ করে মানে সেল তার নিজের থেকে নিঃসৃত করে, আর একটা হচ্ছে সেলের মধ্যে বর্জ্য পদার্থ। তিন টাইপের হইতে পারে। তাহলে সঞ্চিত তো আমরা জানি শর্করা হবে, নয়তো আমিষ হবে, নয়তো চর্বি হবে। আর সেল যেটা রিলিজ করে বা নিঃসৃত করে এটা হচ্ছে চার রকম আছে। এটাকে আমরা কি দিয়ে মনে রাখছিলাম, পি হ্যান দিয়ে মনে রাখছিলাম, মনে আছে না? পি হ্যান দিয়ে মাথায় রাখছিলাম, পি দিয়ে মাথায় রাখছিলাম পিগমেন্ট, এইচ দিয়ে মাথায় রাখছিলাম হরমোন, ই দিয়ে মাথায় রাখছিলাম এনজাইম, আর এন দিয়ে মাথায় রাখছিলাম নেকটার। তাহলে এই চারটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে মেডিকেলে কোয়েশ্চেন আসছে, এবং যেগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেগুলো এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আসি কোষের বর্জ্য পদার্থ। তো বর্জ্য পদার্থ তো আমরা পড়ছিলাম, তাই না? ধরো তোমার এটা এমসিকিউতে আসছে এইচএসসিতে কয়েকবার, সেটা হচ্ছে নিচের কোনটি কোষের বর্জ্য পদার্থ। তো আমি যদি এই যে নেকটার যদি নিঃসৃত না চিনি, তারা কিন্তু আমি এখানে বর্জ্যতে ঢুকাই দিতে পারি যদি আমার এই জ্ঞানটা না থাকে আর কি। সো বর্জ্য পদার্থগুলো কী কী, রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্বায়ী বিভিন্ন পদার্থ এসব। এখন এই বর্জ্য পদার্থের মধ্যে আবার বিভিন্ন রকম শেপ তৈরি হয়। ঠিক আছে, যেমন কীরকম দেখো, এই বর্জ্য পদার্থের মধ্যে একটা প্রধান ক্রিস্টাল আছে, ওই ক্রিস্টালটার নাম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। কি বলছি, ক্যালসিয়াম অক্সালেট। আবার এই ক্যালসিয়াম অক্সালেটের আবার দুই রকম শেপ থাকতে পারে। এইদের তারা সূচের মতো ধারণ করতে পারে, কাইন্ড অফ এরকম সূচের মতো থাকতে পারে। যখন তারা সূচের মতো থাকবে তখন তাদেরকে আমরা বলবো রেফাইড, বলা যাবে না, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যখন এই যে ক্যালসিয়াম অক্সালেটটা সূচের মতো আকার ধারণ করবে তখন তাকে বলবো রেফাইড। আর যখন তারা আঙ্গুরের থোকার মতো থাকবে, এরকম আঙ্গুরের থোকার মতো থাকবে, তখন তাকে বলবো আমরা সিস্টোলিথ। তাহলে দুই রকম শেপ, আশা করি তোমরা ভুলবা না। তাহলে একটুক মাথায় রাখলে আমাদের নিঃসৃত পদার্থ অর্থাৎ আমাদের বর্জ্য পদার্থ শেষ। ঠিক আছে, গ্রাফাইট এবং সিস্টোলিথ এই দুইটা জিনিস মাথায় রাখবা। ওকে, এবার আমরা আমাদের পরের পার্টে আসি, সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে ক্রোমোজোম। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বলতেছি কারণ এখান থেকে প্রায় কোয়েশ্চেন আসে। ক্রোমোজোম কিন্তু আমরা সবাই চিনি, তাই না? এটা হচ্ছে একটা সুন্দর একটা ক্রোমোজোম, যেটা হচ্ছে কি বলা যায়, এগুলোকে গ্রাফিক্স একটা চিত্র দিচ্ছে আর কি, খুব সুন্দর একটা ক্রোমোজোম। বাট এটা দিয়ে তো আমার পরীক্ষায় নাম্বার পাবো না, তাই না? আমার কিন্তু বিস্তারিত পড়তে হবে। আসি, ওকে, সো ক্রোমোজোম যখন পড়বো, ক্রোমোজোম নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট বিস্তারিত পড়াশোনা করতে হবে। সো ফার্স্টে আমরা পড়বো ক্রোমোজোমের ডেফিনেশনটা, একদম ঠুটস্থ করে মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, ক্রোমোজোম কি, সেটা হচ্ছে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা থাকবে। তাহলে একটা কিওয়ার্ড হচ্ছে এখানে অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী। রং নিয়ে আমি কাহিনী অলরেডি বলে ফেলছি, ওই যে বলছি না ফুল জেন রং, ওই ফুল জিন রংটাই বেসিক্যালি এখানে বলছে। যে আমি বলছি ক্রোমাটিন জালিকার কিন্তু একটা ক্ষমতা আছে যে তারা রং অ্যাবজর্ব করতে পারে। তো ভাইয়া ক্রোমাটিন জালিকার যে কথা, ক্রোমোজোমও সেম কথা, তাই না? আচ্ছা, এবং কি দিয়ে গঠিত, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, এটা বোঝাচ্ছি, দ্বারা গঠিত যেসব সূত্রাকৃতির, এই যেটা সূত্রাকৃতি, তাই না, ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোজোম বলি। তাহলে এখানে কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমরা পাচ্ছি। অনুলিপন ক্ষমতা সম্পন্ন মানে কি, তারা নিজেরা নিজেদের রেপ্লিকেশন করতে পারে, ঠিক আছে, সংখ্যাবৃদ্ধি করতে পারে, এবং তারা রং ধারণ করে, এটা পারবো। এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিয় প্রোটিন মানে কি, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। একদম সিম্পলি বললে নিউক্লিয় প্রোটিন মানে তুমি একটা জিনিসে মাথায় রাখবা, ডিএনএ প্লাস প্রোটিন। ঠিক আছে, তুমি কি মাথায় রাখবা, ডিএনএ প্লাস প্রোটিন, মানে ইন কেস অফ ক্রোমোজোমের ক্ষেত্রে। ঠিক আছে, ক্রোমোজোমে যে নিউক্লিয় প্রোটিন সেটা কি দিয়ে গঠিত, ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, আচ্ছা, তাইলে যেসব সূত্রাকৃতির, অর্থাৎ শেপটা হচ্ছে সূত্রাকৃতির মতো আমরা দেখতেছি, যেটাকে আমরা ইংলিশে বলি ডাবল হেলিক্স মডেল। ঠিক আছে, কি বলি, সরি, ডাবল হেলিক্স হচ্ছে ডিএনএর মডেল। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা বলি স্ফেরিক্যাল শেপ। কি বলতে পারি, স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল তো বলি না, সিলিন্ড্রিক্যাল আমরা ডিএনএকে বলি। স্ফেরিক্যাল হচ্ছে কাইন্ড অফ গোলাকৃতি মিন করে। তুমি সূত্রাকৃতি মাথা রাখো, ঠিক আছে, মানে থ্রেড শেপ টাইপের অনেকটা।
ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান, কারণ আমরা জানি ক্রোমোজোমের মধ্যেই কি থাকে, আমাদের সকল জেনেটিক কোডগুলো নিহিত থাকে, যেটা পরবর্তী জেনারেশনে ছড়ায় যায়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটাকে বংশগতি উপাদান বলতেছে। তারপর মাথায় রাখবে মিউটেশন এবং প্রকরণ, ঠিক আছে। এই যে মিউটেশন প্রকরণটা খুবই একটা ভাইটাল জিনিস। মিউটেশন প্রকরণ নিয়ে আমি তোমাকে জাস্ট দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে কি জানো, দেখো মিউটেশন মাথায় রাখবা, মিউটেশন প্রকরণ এই দুইটা ওয়ার্ড তোমরা অনেক শুনবা, এই চ্যাপ্টারেও শুনবা বা পরেও শুনবা। প্রকরণের ইংলিশ নাম হচ্ছে ভ্যারিয়েশন, ঠিক আছে। তাহলে মিউটেশন আর একটা হচ্ছে ভ্যারিয়েশন। তাহলে মিউটেশন কাকে বলে? তো মিউটেশন কাকে বলে যদি আমি একটু লিখি, সেটা হচ্ছে মিউটেশন মানে হচ্ছে পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ, ঠিক আছে। এই একটা ওয়ার্ডটা মাথায় রাখবা, পার্মানেন্ট চেঞ্জ ইন ডিএনএ। ডিএনএ মানে তো আমরা জানি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। সো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে অনেকগুলো কোড থাকে, ওই কোডগুলোর মধ্যে যদি কোনো পার্মানেন্টলি কোনো চেঞ্জ হয় সেটাকে আমরা বলবো মিউটেশন। ক্লিয়ার? ওকে। তো এই যে মিউটেশন, এই মিউটেশনটা বিভিন্ন রকম টাইপ হইতে পারে। সাপোজ ধর একটা টাইপ আমি তোমাকে বলি, সেটা হচ্ছে পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন, ধরো পয়েন্ট মিউটেশনটা কীরকম, সাপোজ ধরো আমরা জানি ডিএনএর যে হেলিক্সগুলো আছে, সাপোজ ধরো এটা একটা ডিএনএ হেলিক্স, ঠিক আছে, এটাকে আমি লম্বা করে রাখছি। সাপোজ ধরো এখানে এরকম করে করে আছে, তারপর এভাবে করে আরেকটা আমাদের কি আছে, মানে এটা তো একটা ডিএনএ, তাই না? আমি সুন্দর করে রাখি, ওয়েট, সাপোজ এরকম করে আমি আঁকছি, ঠিক আছে। তাহলে ভাইয়া এই যে ডিএনএ আছে, সো ডিএনএর মধ্যে যদি আমি দেখি, আমরা জানি ডিএনএর মধ্যে অ্যাডেনিন এদিকে থাকে, তার সাথে হচ্ছে থায়ামিন লেগে থাকে। সাপোজ কোনো একটা পরিবেশগত কারণে বা কোনো একটা টক্সিক কারণে, ওই যে মনে আছে ওই জাপানের মধ্যে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, ওই পারমাণবিক বোমা ফেলার কারণে মানুষের ডিরেক্ট কোষের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছিল, কোষের মধ্যে যে ডিএনএ এখানের মধ্যে মিউটেশন হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই জাপানের মধ্যে প্রায় তার ওই বোমা ফেলার প্রায় 100 বছর পর্যন্ত যে বাচ্চাগুলো হচ্ছিল, যে নতুন নতুন বাচ্চা জন্মাচ্ছিল, সবারই কোনো না কোনো সমস্যা ছিল, মানে যেটাকে আমরা বিকলাঙ্গ বলি আর কি। বুঝতে পারছো কেন বিকলাঙ্গ হচ্ছে? বিকজ তাদের ডিএনএর মধ্যেই মিউটেশন হয়ে গেছিল। আমরা তো জানি অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগে, এটা হয়তো তোমরা আগে নাও পড়তে পারো, সমস্যা নাই। দেখো ডিএনএর মধ্যে এরকম একটার সাথে একটা বন্ড তৈরি করার কিছু নিয়ম আছে, ঠিক আছে। অর্থাৎ এখানে অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগে। সো বাই এনি চান্স থায়ামিন না লেগে যদি অন্য কেউ লাগে, সাপোজ ধরো থায়ামিন না লেগে সাইটোসিন লাগলো, তার মানে এটা ধরো যেটা লাগার কথা সেটা লাগে নাই, অন্য কিছু লাগছে, তার মানে এটা ভুল হয়েছে। এই ভুলটা হয়েছে বিভিন্ন রকম পরিবেশগত বিভিন্ন টক্সিক কারণে। তাহলে এই যে ডিএনএর মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, ধরো এই জিনিসটাকে আমরা বলবো পয়েন্ট মিউটেশন। মানে মিউটেশন অনেকগুলো টাইপ আছে, তুমি জাস্ট একটা দিয়ে বুঝাইলাম আর কি আমি তোমার, এই মিউটেশনটা কি। এই যে যেটা মিউটেশন হলো, এটার কারণে সাপোজ এই পার্টটা ডিএনএর এই পোর্শনটা তোমার চোখের, ধরো আমি যদি বলতে চাই ধরো তোমার চোখ, কিংবা ধরো তোমার হ্যাঁ ঠিক আছে তোমার চোখের, সাপোজ ধরো তোমার চোখের রং নিয়ন্ত্রণ করে কিংবা চোখের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাইলে এখানে যদি মিউটেশন হয়ে যায়, পরবর্তীতে তুমি যখন জন্ম নিবা, যে বাচ্চাটা জন্ম নিল তার চোখের বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে না? বেশিরভাগ সময় দেখা যায় সে চোখে দেখে না, ব্লাইন্ডনেস তৈরি হতে পারে। কিংবা তার চোখের যে লেন্স আছে না, তার চোখের লেন্স তো আমরা বলি না, এটাকে আমরা আইরিশ বলি। মানে বিভিন্ন কালার, এক এক মানুষের এক এক কালার দেখি, কারো বাদামি, কারো একদম ফুল ব্ল্যাক, কারো আবার নেভি ব্লু শেপের। তো ওরটা দেখা যায় একটা ভিন্ন কালার হয়ে যায়, অনেক সময় দেখা যায় ফুল নেভি ব্লু, দেখতে একটা ভূতের মতো লাগে। ওগুলো সবগুলো হচ্ছে পয়েন্ট মিউটেশনের কারণে। তাহলে মিউটেশন জিনিসটা বুঝছো? এই মিউটেশনটা হয় বেসিক্যালি আমাদের ক্রোমোজোমের মধ্যে। এমন না যে মিউটেশন সবসময় খারাপ, মিউটেশন কিন্তু ভালো আছে, খারাপও আছে, ঠিক আছে। ওই যে আমরা এই যে তোমরা যখন প্রাণী জগতে যখন প্রথম চ্যাপ্টারটা পড়বা, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা পরিফেরা থেকে শুরু করে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী একটা থেকে আরেকটা কি হচ্ছে, বিবর্তিত হচ্ছে। যত বিবর্তন হচ্ছে তত উন্নত বৈশিষ্ট্য তৈরি হচ্ছে, তাই না? আমরা তো বলি বানর থেকে মানুষ তৈরি হয়েছে। সো বানর কম উন্নত ছিল, মানুষ বেশি উন্নত। যেহেতু যদিও এটা ভুল, আমরা ধর্মীয় দিক থেকে চিন্তা করলে এটা ভুল, এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। অনেকগুলো এখন রিসেন্টলি বিভিন্ন তথ্য প্রকাশ হচ্ছে, সেখান থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি মানুষই ছিল, বানর থেকে আসেনি। বাট তা আমি চিন্তা করি, দেখো বানর আর শিম্পাঞ্জি, যেটাকে আমরা শিম্পাঞ্জি আর গরিলা বলি, তাদের প্রায় 97% জিন আমাদের সাথে মিল। তাহলে আমি ধরে নিচ্ছি সাপোজ ধরো তাদের বিবর্তনের জন্য ধরো তাদের থেকে মানুষ তৈরি হয়, বাট এটা না বলাটাই বেটার। ধরো আমরা যদি দেখি উভচর থেকে সরীসৃপ তৈরি হয়েছে, তাহলে উভচরের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখান থেকে আরও উন্নত বৈশিষ্ট্য হয়ে সরীসৃপ তৈরি হয়েছে। এই যে উন্নত বৈশিষ্ট্যতে যে বিবর্তিত হয়েছে সেটাই হচ্ছে মিউটেশন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে সেই প্রকরণটা হচ্ছে মিউটেশনের একটা রেজাল্ট। তাহলে মিউটেশনের রেজাল্টটা হচ্ছে প্রকরণ। কি বলবো? মিউটেশনের রেজাল্টটা হচ্ছে
প্রকরণ বা ভেরিয়েশন, অর্থাৎ মিউটেশনের কারণেই তো কি হচ্ছে, ডাইভার্সিটি তৈরি হচ্ছে, বিভিন্ন রকম প্রকরণ তৈরি হচ্ছে। যে বুঝাইলাম না, উভচর থেকে সরীসৃপ হচ্ছে, এটা একটা ভেরিয়েশন না? সো এরকম বিভিন্ন রকম ভেরিয়েশন হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা প্রকরণ বলতে পারি। প্রকরণ আবার বিভিন্ন টাইপ আছে, যেগুলো আমার জানতে হবে না, যেগুলো বলছি বহুত বেশি বলছি, জাস্ট এই সংজ্ঞাটা বোঝানোর জন্য এত কিছু বলছি। তাহলে ক্রোমোজোম কাকে বলে তোমরা পুরো পারবা না, ক্রোমোজোমের শেপ কিরকম, ক্রোমোজোম কি কাজ করে না কাজ করে, একটা সংজ্ঞার মধ্যে কিন্তু বহুত কিছু আছে। দেখো না, সংজ্ঞার মধ্যে অনেক কিছু আছে, অনেক কথাবার্তা আছে। এবার আসি ক্রোমোজোমের আবিষ্কার করতে হবে। দেখো, আমাকে যদি বলে ক্রোমোজোম নিউক্লিয়াসের মধ্যে পর্যবেক্ষণ করছে কোন বিজ্ঞানী, আমরা তো জানি ক্রোমোজোম কই আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম দেখছে কে, তুমি আনসার দিবে কার্ল নাগেলি। দেখো এখানে কিন্তু বুঝার আছে, ঠিক আছে? বাট আমি যদি তোমাকে বলি ক্রোমোজোম আবিষ্কার করছে কে, সেক্ষেত্রে এটা কি হবে, সেক্ষেত্রে হবে স্ট্রেস বার্জার। ঠিক আছে, স্ট্রেস বার্জারও বলতে পারো, অনেকে আবার স্ট্রেস বার্গারও বলে, তোমার ইচ্ছে, প্যারা নেই, ঠিক আছে? জাস্ট পরীক্ষা লিখতে পারলে হইলো। তাহলে স্ট্রেস বার্জার কি করছে, ক্রোমোজোম আবিষ্কার করছে। তারপর দেখো একটা পড়তে হবে, সেটা হচ্ছে ক্রোমোজোমকে ক্রোমোজোম নামকরণ করছে কে, বিজ্ঞানী ওয়েলডিয়ার। ঠিক আছে, আমি যেগুলো বলতেছি একটু কষ্ট করে মাথায় রাখবা। তারপর আমরা পড়বো সাটন এবং বোভেরি, এটা না পড়লেও চলবে, বাট আমরা এটা তো সবাই জানি যে ক্রোমোজোমকে কি বলে, বংশগতীয় ধারক এবং বাহক বলে। এটা মেডিকেলে অনেকবার আসছে, নিচের কোনটিকে বংশগতীয় ধারক এবং বাহক বলা হয়, সেটা হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, তারপর পড়তে হবে মানুষের যে ক্রোমোজোম সংখ্যা সেটাকে আবিষ্কার করছে বা সেটাকে বের করছে, সেটা হচ্ছে পেইন্টার, থিওফিলাস পেইন্টার। তাহলে দেখতেছি এখান থেকে আমার 4টা বিজ্ঞানীর নাম পড়তে হবে, যেহেতু ক্রোমোজোম খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমার পড়া উচিত। তো পেইন্টার কি করছে, মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করছে। আমরা তো জানি মানুষের ক্ষেত্রে কয়টা থাকে, মানুষের ক্ষেত্রে 23 জোড়া থাকে, তাই না? 23 জোড়া, বা যেটাকে আমরা বলতে পারি 46টা ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কে আবিষ্কার করছে, থিওফিলাস পেইন্টার আবিষ্কার করছে। তাহলে ভাই যে 4টা বিজ্ঞানে পড়ালাম, ওই 4টা বিজ্ঞানী কষ্ট করে মুখস্থ করবা। তারপরে আসি ক্রোমোজোম সংখ্যা। এই ক্রোমোজোম সংখ্যাটা তোমার বইয়ের মধ্যে আছে, এবং মজার বিষয় কি জানো, এই ক্রোমোজোমের যে সংখ্যাটা না, এখান থেকে ডিউতে প্রতিবারই আসে প্রায়, এখান থেকে মেডিকেলে অনেকবার কোয়েশ্চেন আসে, এবং এখান থেকে এইচএসসিতে অনেক অনেক কোয়েশ্চেন আসে। বাট হয়টা কি জানো, আমরা এই জিনিসগুলো মুখস্থ রাখতে পারি না। দেখো তুমি যদি বইটা খুলে দেখবে, ওখানে একটা খুব সুন্দর একটা চার্ট আছে। সুন্দর তো বলবা না, জানি সুন্দর বলবা না, কারণ এখানে মুখস্থ করে অনেক ব্যবসা আছে। সো আচ্ছা আসি, প্যারা নাই, আজকে আমরা এমনভাবে পড়বো যাতে আমাদের ক্রোমোজোম সংখ্যাগুলো কখনো আমরা না ভুলি, যেগুলো গুরুত্বপূর্ণ আমরা খালি ওগুলাই পড়বো, সবগুলো পড়তে যাব না। দেখা যায় হয় কি জানো, ওই যে বলে না অনেক, ওই পাকনামি করে বলে না, পাকনামি কইরা কি করে, ধরো যেটুক তোমার প্রিপারেশন নেওয়ার কথা তুমি টুকটুক না নিয়ে তার চেয়ে অনেক বেশি কিছু নিছো, মানে সব কিছু তুমি পড়ে ফেলছো, পরে পরীক্ষায় গিয়ে সব কিছু একসাথে বমি করে দিছো, কোনোটার সাথে কোনোটা মিলাইতে পারতেছো না। দ্যাটস আমি যখন পড়াশোনা করবো, আমি সিলেক্টিভ পড়াশোনা করব, এবং আবার সিলেক্টিভ করতে গিয়ে আমি বেসিক যদি না বুঝি তাহলে আরেক ঝামেলা। আমরা তো বেসিক সব ক্লিয়ার করব, তারপর আমরা সিলেক্টিভ পড়বো, যে জিনিসটা আমার কখনোই লাগবে না সেগুলো আমি বাদ দিতে পারি, প্যারা নাই তো? ঠিক আছে, আচ্ছা তাহলে আসি। দেখো, প্রকারভেদে আমরা যদি চিন্তা করি, ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 হইতে পারে। ঠিক আছে, আর প্রাণীদের ক্ষেত্রে মাথায় রাখবা, প্রাণীদের ক্ষেত্রে, অর্থাৎ প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা নর্মালি 2 থেকে 80 থাকে। কার ক্ষেত্রে? উন্নত প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, উন্নত প্রাণীদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80 থাকে। তাহলে আমি এটা উন্নত লিখলে খারাপ হবে না, উন্নত, তথাকথিত উন্নততে নর্মালি 2 থেকে 80-র মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এবার আমরা চিন্তা করব উদ্ভিদ আর প্রাণী। উদ্ভিদটা তেমন একটা লাগে না, তুমি প্রাণীটাই পড়ো, যেহেতু প্রাণী বেশি আসবে প্রাণীটা পড়ো। প্রাণীদের ক্ষেত্রে সর্বনিম্ন ক্রোমোজোম দেখো 2n = 2, মানে বুঝছো তো, মানে মাত্র প্রাণীদের ক্ষেত্রে ক্রোমোজোম 2টা থাকে। এটা কার? সেটা হচ্ছে গোলকৃমিতে। ঠিক আছে, তাহলে এটা পুরো মুখস্থ করে ফেলতে হবে। তারপর গোলকৃমির বৈজ্ঞানিক নাম আমরা জানি অ্যাসকারিস মেগালোসেফালাস। ঠিক আছে, তাহলে প্রাণীদের ক্ষেত্রে সর্বনিম্ন ক্রোমোজোম হচ্ছে মাত্র 2টা। আমরা তো জানি মানুষের 46টা, তাহলে সর্বনিম্ন হচ্ছে 2টা, যেটা হচ্ছে গোলকৃমিতে দেখা যায়, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালাস। আর সবচেয়ে বেশি দেখা যায় রেডিওলারিয়া জাতীয় প্রাণীতে, 1600টা। ঠিক আছে, রেডিওলারিয়া জাতীয় প্রাণী, এটা তুমি গুগলে সার্চ দিলে পাবা। তুমি হচ্ছে ধরো অলাকান্তা লিখে সার্চ দিবা, অলাকান্তা মানে রেডিওলারির একটা উদাহরণ হচ্ছে অলাকান্তা। ঠিক আছে, তুমি অলাকান্তা এসপি লিখে দেখবা, তারপর দেখবা বিভিন্ন সামুদ্রিক জাতীয় বিভিন্ন প্রাণী তুমি দেখতেছো। ঠিক আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্রোমোজোম দেখা যায় 1600টা, বাট নর্মালি অ্যাজ ইউজুয়াল 2 থেকে 80টা দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়বো তোমার যে চার্টটা আছে না, ওই চার্টটা ভাই কীভাবে মুখস্থ করবো আমরা আসলে বুঝতেছি না, বা প্যারা খাচ্ছি অনেক বেশি। সো প্যারা নেই, আসলে আমরা পড়ি। দেখো তোমার ফার্স্টে তাহলে ধান পড়তে হবে, কারণ ধানটা অনেকবার আসছে। তাহলে ধান যেটা পড়বা তার বৈজ্ঞানিক নাম সহ পড়বা। আমরা জানি ধানের বৈজ্ঞানিক নাম কি, আমরা জানি এটা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে অরাইজা স্যাটিভা। ঠিক আছে, যখন তোমরা বৈজ্ঞানিক নাম লিখবা অবশ্যই মেনটেন করে লিখবা।
এই যেটা ফার্স্ট ক্যাপিটাল অক্ষর দিবা, একটু ল্যাটিন আকার, একটু মানে ইতালিক আকার করে লেখা ট্রাই করবা, তারপর এটা ছোট হাতের থাকবে এবং নিচে দুটো টান থাকবে, যেটা অ্যাজ ইউজুয়াল বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম। তাহলে দেখো আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করে পড়বো। ধরো ধানের দেখবা ক্রোমোজোম সংখ্যা কয়টা? 24টা। ক্লিয়ার? ধানের কয়টা? 24টা। এই ধানের মতো ঠিক সেম ক্রোমোজোম সংখ্যা আছে টমেটো। কার? টমেটো। টমেটোর বৈজ্ঞানিক নাম কি? জাস্ট ফার্স্ট অক্ষরটা মাথায় রাখলে প্যারা নেই, সরি, লাইকোপার্সিকন। ঠিক আছে, লাইকোপার্সিকন। তাহলে দেখো আমরা দুইটা দিয়ে একটা মুখস্থ রাখলাম, ঠিক আছে, দুইটা নাম একটা দিয়ে মুখস্থ রাখলাম। এবার আসি, এবার আরেকটু কাহিনী করব, সেটা হচ্ছে এবার আমি ধানের যে 24 আছে না, 24টাকে আমি উল্টাই দিব। তাহলে 24কে উল্টাইলে কত হবে? 42 হবে, তাই না? 24কে উল্টালে কত হবে? 42 হবে। এই 42টা আবার কে জানো? 42টা আবার হচ্ছে গম। এবং গমের বৈজ্ঞানিক নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এইচএসসিতে, ট্রিটিকাম অ্যাস্টিভাম। ট্রিটিকাম অ্যাস্টিভাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা 3টা মুখস্থ করে ফেলছি। এবার আসি আমরা আরও 2টা এক্সট্রা পড়বো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের পেঁয়াজ এবং ভুট্টা। ভুট্টার বৈজ্ঞানিক নাম কি আমরা জানি? সেটা হচ্ছে কি? জিয়া মাইস। ওকে, ভুট্টা কত? ভুট্টা হচ্ছে 20। তারপর হচ্ছে পেঁয়াজটা মাথায় রাখবা, পেঁয়াজ কত? পেঁয়াজ হচ্ছে কি? ওলিয়াম ক্যাপা। পেঁয়াজ কত? পেঁয়াজ হচ্ছে 16। তাহলে দেখো আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি, এখনও কিন্তু আমাদের কয়েকটা পড়া স্টিল বাকি আছে। দেখো, তাইলে দেখো আমরা ধান পড়ছি, টমেটো পড়ছি, তারপর হচ্ছে আমরা ধানকে উল্টায় দিছি, উল্টায় আমরা গম করছি। তোমরা আমি যেভাবে লিখতেছি সেভাবে লেখো। তারপর 2টা আমরা এক্সট্রা পড়ছি, একটা 20 একটা 16। 20 হচ্ছে ভুট্টা, 16 হচ্ছে পেঁয়াজ। এবার আসে আমরা আবার মিলিয়ে পড়বো। সেটা কিভাবে পড়বো? সেটা ধরো আমরা মানুষের ক্ষেত্রে কি? মানুষের বৈজ্ঞানিক নাম তো আমরা সবাই জানি, তাই না? হোমোস্যাপিয়েন্স। মানুষের কয়টা থাকে? মানুষের থাকে 46টা। এ ঠিক সেম মানুষের ক্রোমোজোম সংখ্যার মতো থাকে রেশম পোকাতে। তাহলে রেশম পোকার বৈজ্ঞানিক নামটাও পড়বা, এটা ডিউতে আসছে। রেশম পোকার বৈজ্ঞানিক নামটা কি? সেটা হচ্ছে বোম্ব্যাক্স মরি। নামটা উচ্চারণ করতে ভালো লাগে, তাই না? বোম্ব্যাক্স মরি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ধরো রেশম পোকা পড়লাম। এবার তুমি কি করবা? রেশম পোকার যে সংখ্যা আছে না, তার আবার উল্টাই দিবা। তাহলে 46কে উল্টাইলে কত হবে? 64। এই 64টাও আমার ডিউতে অনেকবার আসছে, সেটা হচ্ছে গিনিপিগ। কি? গিনিপিগ। গিনিপিগের বৈজ্ঞানিক নামটাও আমাদের পরীক্ষার শেষে হচ্ছে কেভিয়া পোর্সেলাস। এটা এইচএসসিতে আসছে। ক্লিয়ার? ঠিকভাবে লিখবা। তাহলে ভাই আমরা মানুষ দিয়ে 3টা পড়ে ফেলছি, মানুষ, রেশম পোকা, গিনিপিগ। আচ্ছা, এবার আসি, এখানে তো লেখার জায়গা পাচ্ছি না, আচ্ছা এখানে লিখি। এবার আসি আমরা গোল আলু পড়বো। গোল আলু, ঠিক আছে, গোল আলু মাথায় রাখবা 48। কত? 48। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? সোলেনাম দিয়ে মাথায় রাখবা, সোলেনাম টিউবারোসাম। সোলেনাম টিউবারোসাম। ধরো আমি টি দিয়ে, ধরো আমি এসপি দিলে হয়ে গেল, এসপি দিলে এটা টিউবারোসাম ইন্ডিকেট করবে। ঠিক আছে, তাহলে গোল আলু কত? 48। এবং গোল আলুর যে তার সাথে আবার মিল আছে, এবং নামও মিল আছে, এবং সংখ্যাও মিল আছে, সেটা হচ্ছে গরিলা। গরিলার কত? গরিলারও 48। গরিলার বৈজ্ঞানিক নাম গরিলা। কতগুলো পড়ে ফেলছি না? একদম ইজি লাগতেছে না? তুমি খাতা এভাবে করে নোট করো, তাহলে একদম তোমার জিনিসগুলো ইজি লাগবে, একদম প্যারা নাই। তারপর দেখো আমাদের 2-1টা বাকি আছে। কি বাকি আছে আমরা একটু দেখি এখানে। সেটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে ধরো এই যে গরু ছাগল, খুব কমন, তাই না? গরু আর ছাগল। মজার বিষয়, দুইজনের ক্রোমোজোম সংখ্যা কত? 60টা। ঠিক আছে, গরুর যে বৈজ্ঞানিক নাম সেটা কি? বস ইন্ডিকা। দ্যাটস ওয়াই তুমি একটা কাজ করতে পারো, তুমি হচ্ছে ওই যে তোমার বন্ধুকে যখন গালি দিবা, তখন তুমি গরু না বলে তুমি বস বলতে পারো। ঠিক আছে, বস বলে মনের মধ্যে ইন্ডিকা বলে দিবা। সো ইন্ডিকা দিলে তুমি তারে বেসিক্যালি গরু মিন করছো। ঠিক আছে, গরু বস হলো বেসিক্যালি গরুই। আচ্ছা, এটা খারাপভাবে মিন করার কোনো কারণ নেই। আচ্ছা, এবার আসি। তারপর হচ্ছে আমাদের গরু হচ্ছে 60, আর হচ্ছে ছাগলে যখন আমরা করবো সেটা হচ্ছে ক্যাপ্রা হিরকাস। ঠিক আছে, ক্যাপ্রা হিরকাস, হোয়াট এভার, জাস্ট নামটা কোনো মতে তোমার যদি মাথায় সেট থাকে তাহলে হইলো। তাহলে গরু ছাগল হচ্ছে 60। ঠিক আছে, তারপর জাস্ট আরেকটা 2-1টা এক্সট্রা পড়বে, সেটা হচ্ছে গৃহমাছি। এটা 2-1বার আসছে, গৃহমাছি। গৃহমাছি হচ্ছে মাস্কা দিয়ে মাথায় রাখবা, মাস্কা ডোমেস্টিকা। ডোমেস্টিক মানে তো গৃহ, আমরা জানি ডোমেস্টিক মানে গৃহপালিত পশু বা এইসব ইন্ডিকেট করতেছে। সো মাস্কা ডোমেস্টিকা দিয়ে মাথায় রাখবা। ঠিক আছে, মাস্কা ডোমেস্টিকা। এটা কয়টা? এটা হচ্ছে 12টা। ঠিক আছে, তারপর একটা মাথায় রাখবো হচ্ছে হাইড্রা। হাইড্রা খুবই কমন, তোমরা যখন বেসিক্যালি প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার 2 পড়বা, সেখানে হাইড্রাটা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কোয়েশ্চেন ওখান থেকে আসে। সো হাইড্রাটা বেসিক্যালি তোমার লাগবে। হাইড্রার বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইড্রা ভুলগারিস। ঠিক আছে, এটা তোমার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 32টা।
কতগুলো পড়ে ফেলছি দেখো, হাইড্রা পড়ছি, গৃহমাছি পড়ছি, 32, 12 পড়ছি, গরু ছাগল দুইজনের সেম 60 পড়ছি, ক্যাপ্রা হিরকাস, বস ইন্ডিকা শেষ। তারপর আসি এখানে আবার মিলায় পড়ি, মানুষ আর রেশম পোকা সেম দুইজনের 46, তারে উল্টাই দিলে আমি গিনিপিক হচ্ছে কেবিয়া পোর্সেলাস 64। আচ্ছা, তারপর এখানে দেখতেছি কি, এখানে হচ্ছে আমরা ধান পড়ছি, ধান হচ্ছে 24, 24 উল্টা এলাম 42, 42 কি গম, ঠিক আছে। আবার ধানের যে বৈজ্ঞানিক এই ক্রোমোজোম সংখ্যা তার মতো সেম আছে। আবার টমেটো, তারপর আমরা দুইটা আবার এক্সট্রা পড়ছি, একটা হচ্ছে ভুট্টা পড়ছি, একটা পেঁয়াজ পড়ছি, ভুট্টা 20, পেঁয়াজ 16। তারপর আসি গোলালু 48, গরিলাও 48, ঠিক আছে। অনেক কিছু পড়ে ফেলছি, যেগুলো লিখলাম না, যেগুলো আমি পড়াইলাম, দ্যাটস এনাফ, এর চেয়ে বেশি আর পড়তে হবে না। তাহলে পুরো চার্ট তোমার একদিনে মুখস্থ হয়ে গেছে না। এখন কিন্তু তুমি চার্টটা জাস্ট 5 থেকে 6 মিনিট দেখো, আমি যে পড়ালাম এগুলো দাগাইয়া, তারপর আমি যেভাবে লিখছি ওই স্টাইলে 5 থেকে 6 মিনিট দেখো, এনাফ। দেখবা তোমার আজীবন মাথায় সেট হয়ে গেছে কার কত ক্রোমোজোম সংখ্যা এবং কার বৈজ্ঞানিক নাম কি। এইভাবে করে আমরা একটু সুন্দরভাবে পড়বো। আসলে আমরা যখন একটা জিনিস বুঝে পড়ি না, তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়, আমরা আসলে বুঝতে পারি না। এবার আসে আমরা ক্রোমোজোম নিয়ে বিস্তারিত পড়াশোনা করবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বেসিক্যালি আমরা ইন্টারনেট থেকে একটা চিত্র এনেই তোমার বেসিক্যালি দেখাচ্ছি, যেটা তোমার বইয়ের মধ্যে আছে। সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমরা আমরা ভাঙতেছি, শুধু ভাঙতেই আসি। সো ক্রোমোজোমরা ভাঙলে আমরা এখানে ভিতরে ক্রোমাটিন পাচ্ছি, ক্রোমাটিনের পর আবার কিছু কাহিনী আছে, এখানে আমরা কি নিউক্লিওসোম নামে একটা স্ট্রাকচার পাচ্ছি, ওই নিউক্লিওসোমের সাথে হিস্টোন লাগানো, ওটার আমরা আবার যখন ভাঙবো তখন আমরা ডিএনএ পাচ্ছি, ডিএনএর আবার যখন ভাঙবো তখন আমরা বেসিক্যালি লাস্টে জিন পাবো, ঠিক আছে। সো তুমি তো এত কিছু মাথায় রাখতে পারবা না, তাই না? এই চিত্রটা তো তুমি মোটামুটি বুঝতেছো, সেটা আমি ক্রোমোজোমকে ভাঙতেছি। বাট আমি পরীক্ষায় যেটা আঁকবো, আমার তো পরীক্ষায় ক্রোমোজোম আঁকা লাগবে। সো ক্রোমোজোমের উৎপত্তি, ক্রোমোজোমের গঠন আমার পড়া লাগবে। সো ক্রোমোজোমটা হয় কিভাবে জানো? এই জিনিসটাকে তুমি উল্টায় দিবা, মানে এদিক থেকে এদিকে যাও, আমরা এদিক থেকে এদিকে নামছি না, তুমি উল্টায় দিবা। এবার উল্টায় তুমি পরীক্ষার চিত্র আঁকতে পারো। সাপোজ আমি তোমাকে দেখাই কিভাবে আঁকবা। সেটা হচ্ছে আমার কিছু স্ট্রাকচার থাকে, আমরা যখন আমাদের কিছু স্ট্রাকচার থাকে শুরুতে, ক্রোমোজোম গঠন হওয়ার জন্য কিছু স্ট্রাকচার থাকে, যেমন এগুলাকে আমরা বলি এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, ঠিক আছে। এখানে আরেকটা থাকবে, এভাবেও আঁকতে পারো, এভাবেও দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার বেসিক্যালি আমি যদি লিখি, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে হিস্টোন প্রোটিন, অর্থাৎ এগুলো হচ্ছে প্রোটিন আর এগুলো হচ্ছে হিস্টোন, ঠিক আছে। মানে হিস্টোন প্রোটিন, এক কথা বলতে গেলে হিস্টোন মানে তো প্রোটিন, ঠিক আছে। এটা হচ্ছে সূত্রটা আর এটা হচ্ছে আমাদের হিস্টোনটা। তো দুইটা মিলে যে আমাদের হিস্টোন প্রোটিন আর ডিএনএ, তাহলে এখানে বেসিক্যালি কি আছে? ডিএনএ আছে আর হিস্টোন নামক প্রোটিন আছে। হিস্টোন হচ্ছে একটা প্রোটিন, ঠিক আছে, হিস্টোন নামক প্রোটিনটা আছে। তাহলে ডিএনএ আছে আর কি হিস্টোন প্রোটিন আছে, এই দুইটাকে মিলে আবার আমরা কি বলি? নিউক্লিওসোম বলি। আমি তোমাকে এখন কি দেখাচ্ছি ভাইয়া, কিভাবে ক্রোমোজোম উৎপত্তি হয়, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই যে হিস্টোন প্রোটিনটা আছে, তাহলে এটা হচ্ছে একদম ইনিশিয়ালি থাকে, পরে হয়টা কি জানো? এই জিনিসটা হালকা একটু কয়েলিং হয়। তাহলে আমি এই প্রসেসটাকে এভাবে করে লিখবো, কয়েলিং। অ্যাকচুয়ালি কিন্তু এটাই হয়, কয়েলিং হয়। সো কয়েলিং হয়ে এগুলো আর একটু কি কুণ্ডলি পাকায়। সো ধর আমি আরেকটু কুণ্ডলি পাকাইলাম, ঠিক আছে, আর একটু ধরো আমি কুণ্ডলি পাকাইলাম, ধরো আরেকটু আমি কুণ্ডলি পাকাচ্ছি, তাহলে এটা হচ্ছে হালকা পাতলা কয়েলিং হইলো। এখানে পরে আবার কি হবে জানো? এখানে পরে হচ্ছে আবার কি হবে? আবার কয়েলিং হবে, যেটাকে আমরা বলবো সুপার কয়েলিং, এটাকে আমরা বলবো সুপার কয়েলিং। এই সুপার কয়েলিং এর ফলে আমার আলটিমেটলি কিরকম হবে? একদমই কুণ্ডলি পাকানো একটা দশা তৈরি হবে। সাপোজ আমি আঁকি এভাবে, এইভাবে, একদমই কুণ্ডলি পাকানো একটা দশা তৈরি হবে, ঠিক আছে। এটাকে বলতেছি আমরা সুপার কয়েলিং এর ফলে এরকম তৈরি হচ্ছে, যেখানের মধ্যে আমার ডিএনএও আছে আর এখানে হিস্টোন নামক প্রোটিনটাও আছে, ঠিক আছে। ওকে, তাহলে কয়েলিং হইলো, কয়েলিং থেকে সুপার কয়েলিং হইলো, সুপার কয়েলিং থেকে ফাইনালি আমার কি হবে জানো? ফাইনালি আমার হচ্ছে আমাদের ক্রোমোজোমটা তৈরি হবে। তো ক্রোমোজোম যখন তৈরি হবে, তার মাঝখানে কি থাকে আমরা জানি? ক্রোমোজোমের মাঝখানে সুন্দর করে হচ্ছে কি থাকে? সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ারের বাইরে এরকম করে ধরে আপাতত থাকে এরকম, কিন্তু ঠিক আছে, আপাতত থাকবে এরকম, তার ভিতরে থাকবে এগুলা, জাস্ট কুণ্ডলি পাকায় থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো সিরিয়ালটা যদি দেখি, এটা কিন্তু আমি একটা ক্রোমোজোম আঁকছি, যেটা হচ্ছে আমাদের অবিভাজনরত অবস্থায়, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে ডিএনএ হিস্টোন, যেটাকে আমরা নিউক্লিওসোম বলতেছি একসাথে, এটা ফার্স্টে কয়েলিং হইলো, কয়েলিং হয়ে আপাতত একটা একটু পেঁচানো দশা তৈরি করলো, সেখান থেকে আবার সুপার কয়েলিং হইলো, আবার পেঁচানো দশা তৈরি করলো, ওই পেঁচানো দশাটাকে আমরা বেসিক্যালি ক্রোমোজোম বলতেছি, ঠিক আছে। এটাকে আমরা বেসিক্যালি কি বলতেছি? ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমই বলতে পারি, প্যারা নাই। পরে তুমি বলতে পারো, ভাই ক্রোমোজোম তো আমি এরকম দেখি নাই, আমি তো ভাই ক্রোমোজোমকে কিরকম দেখছি, তার আমি দেখাই চিত্রটা, আমি তো ভাই ক্রোমোজোমকে দেখছি এরকম, তাহলে ভাই এটা কি? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি নর্মালি থাকে, এরকম থাকে, পরে
এই জিনিসটা হচ্ছে কি হয়, এই জিনিসটা হচ্ছে আবার মডিফিকেশন হয়। মডিফিকেশন হয়ে কি হয় জানো, মডিফিকেশন হয়ে সাপোজ এরকম হয়, এরকম হয়, পরে এই এরকম একটা, দুইটা, এদিকে একটা, এদিকে একটা। তো বেসিক্যালি এই একটা জিনিস মাঝখানে দুই ভাগ হয়ে এরকম একটা শেড তৈরি করে। তাহলে এই জিনিসটা কখন হয় ভাইয়া, এই জিনিসটা হয় কখন জানো, সেটা হচ্ছে কোষ বিভাজনরত অবস্থায়। ভাইয়া কোষ বিভাজনে কোন দশায়, সেটা হচ্ছে মেটাফেজ, মনে আছে না, মাইটোসিসের মেটাফেজ দশায়। তাহলে মেটাফেজ দশায় কি হয়, আমাদের ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে দুই ভাগে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিড তৈরি করে। ক্রোমাটিড বলতে কোনগুলা, আমরা অনেকে ক্রোমাটিডই চিনি না, এই যেটা হচ্ছে একটা ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার বরাবর এই যে এটা একটা ক্রোমাটিড, আর নিচের এটা একটা ক্রোমাটিড। একদম ক্লিয়ার না? আর মাঝখানে যেটা দুইটাকে কানেকশন করে রাখছে এই জিনিসটা, এটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোসোম না, সেন্ট্রোসোম সেন্ট্রিওল এগুলো কিন্তু অন্য জিনিস, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ভিন্ন নাম। তাহলে ভাই আমরা আজকে থেকে একদম ক্লিয়ার না? তাহলে ক্রোমাটিড বলতে কি বোঝায়, এই যেগুলো প্রত্যেকটাকে আমরা কি বলি, ক্রোমাটিড বলি। ক্রোমাটিন না, ক্রোমাটিড। ক্রোমাটিন হচ্ছে এগুলা, ক্রোমাটিন জালিকা, এই যেগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, আচ্ছা, তার মানে ভাইয়া এখানের মধ্যে কি ক্রোমাটিন জালিকা নেই? অবশ্যই আছে ভাইয়া। হ্যাঁ, এটা আমি ভিন্ন পেন যেটা দিয়ে আঁকছি ওইটা দিয়ে আঁকি, এই যে এইভাবে, অবশ্যই আছে, প্যারা কই আছে তো, এই যেভাবে আছে, এভাবে পেঁচায় পেঁচায় আছে। ঠিক আছে, বাট এটা জাস্ট লম্বালম্বিভাবে দুইটা স্প্লিট হয়ে গেল। পুরোপুরি ক্লিয়ার না কিভাবে আমার ক্রোমোজোমের উৎপত্তি হয়েছে ফাইনালি? পারবা? পরীক্ষা এরকম চিত্রটা দিবা। তো এরকম এই চিত্রটা দিলে তুমি অনেক বেশি নাম্বার, অনেক ভালো করে অনেক কিছু পাবা, প্যারা নাই। বাট এটা না দিয়েও তুমি চাইলে জাস্ট ক্রোমোজোমের চিত্রটা একটা যেটা আছে ওইটাও দিতে পারো। এখন আমরা ওইটা পড়বো বেসিক্যালি। তাহলে আমরা ক্রোমোজোম কীভাবে উৎপত্তি হয় একদম পারবো না আজকে থেকে, আচ্ছা সবার এইভাবে তুমিই বুঝাই দিবা। এখন আমরা আরেকটু ডিটেলসে পড়বো, তাহলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাইলে দেখো আমরা বেসিক্যালি যেভাবে পড়ছি এটা হচ্ছে ঠিক তার উল্টাভাবে ঘোরানো। এই যে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন, এগুলো হচ্ছে তারা আমরা উল্টাভাবে ঘোরাচ্ছি। এই যে তোমার আমি এখন একটু আগে পড়ালাম না হিস্টোন প্রোটিন, কিছু জিনিস পড়ালাম না, এই যে এগুলো হচ্ছে হিস্টোনটা আর এটা হচ্ছে ডিএনএটা। তো এই দুইটা মিলে হচ্ছে তারা কি তৈরি করে, নিউক্লিওসোম তৈরি করে। সো বেসিক্যালি এই যে ক্রোমাটিন যে জালিকা তৈরি হয়েছে না, ক্রোমাটিনের যে জালিকা, এখন আমরা এগুলো নিয়ে পড়বো। দেখো এই ক্রোমাটিনের মধ্যে কিছু কাহিনী আছে। ঠিক আছে, ক্রোমোজোমের আমরা বেসিক্যালি ভৌত গঠনটা পড়তেছি এখন। সো ক্রোমোজোমের ভৌত গঠনের মধ্যে মেইন জিনিসটা কি, ক্রোমাটিন থাকবে, তাই না? ক্রোমোজোমের ভৌত গঠনের মেইন জিনিসটাই তো কি, ক্রোমোজোম, ক্রোমাটিন, তাই না? ক্রোমোজোমের ভৌত গঠনের মেইন জিনিসটা তো, মেইন যেটা দিয়ে গঠিত হয়েছে সেটাই কি, সেটা হচ্ছে ক্রোমাটিন। সো আমরা এখন ক্রোমাটিন নিয়ে পড়বো। এখন আমরা ক্রোমাটিনকে আবার বিশ্লেষণ করবো। সো এই যে ক্রোমাটিন যে জালিকা, জালিকার মধ্যে দুই ধরনের টাইপ দেখা যায়, একটা হচ্ছে ইউক্রোমাটিন, একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ঠিক আছে, আমরা তো জানি হেটারো মানে হচ্ছে অধিক কুণ্ডলিত অথবা ভিন্ন কিছু একটা, মানে যেটাকে আমার লাগে না, ঠিক আছে, লাগে না, কাজে লাগে না, এরকম জিনিসকে আমরা বেসিক্যালি মিন করতে হেটারো মিন করি, বা ভিন্ন মিন করতে হেটারো মিন করি। ঠিক আছে, তো ক্রোমাটিনের মধ্যে এই যে পেঁচানো যেগুলো দেখালাম না, তার মধ্যে দুই রকম দেখা যায়, একটা হচ্ছে ইউক্রোমাটিন দেখা যায়, একটা হেটারোক্রোমাটিন দেখা যায়। তো এই দুইটা জিনিস তোমাকে জানতে হবে। তাহলে ইউক্রোমাটিন হচ্ছে বেসিক্যালি এই যে পার্টটা, ঠিক আছে, যেটা হচ্ছে কম কুণ্ডলিত। ক্রোমাটিনের মধ্যে যে পার্টটা কম কুণ্ডলিত সেটাকে আমরা ইউক্রোমাটিন বলবো। তাহলে ভাই এটার কাজটা কি, এটা গুরুত্ব কি? অবশ্যই আছে, কারণ এই যে ইউক্রোমাটিনের মধ্যে কি থাকে, সক্রিয় ডিএনএ থাকে, যে ডিএনএকে আমরা ইউজ করতে পারি, অর্থাৎ যে ডিএনএ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, ওই ডিএনএতে বেসিক্যালি থাকে কোন ক্রোমাটিনের মধ্যে, ইউক্রোমাটিনের মধ্যে। হেটারোক্রোমাটিনের মধ্যে এটা থাকে না। ক্লিয়ার? ওকে, তাহলে বুঝতে পারছো? তাহলে ইউক্রোমাটিন যেটা, অর্থাৎ যেই জিএনএগুলো একটু কম কুণ্ডলিত, দেখতেছো না, এগুলো তুমি সুন্দর করে আলাদা করতে পারতেছো না, এই যেগুলো ডিএনএ, তো এইগুলাই হচ্ছে বেসিক্যালি সক্রিয় ডিএনএটাকে ধারণ করে। আর যেটা হেটারোক্রোমাটিন, ওখানের মধ্যে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, সো এটা কাজে আসে না। যেখানে আমার নিষ্ক্রিয় ডিএনএ থাকে, তা আমরা তো জানি রেপ্লিকেশনের মাধ্যমে আমরা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করি। রেপ্লিকেশনের পরের ধাপ কি, ট্রান্সক্রিপশন, এগুলো একটু পরে পড়বা, প্যারা নাই। সো ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি করি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করি বা আরএনএ তৈরি করি, তাই না? আচ্ছা, আরএনএ থেকে প্রোটিন তৈরি করি, প্রোটিন মানে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে এই যে নিষ্ক্রিয় ডিএনএ, সেখান থেকে কি এমআরএনএ তৈরি হতে পারবে? পারবে না। ঠিক আছে, অর্থাৎ নিষ্ক্রিয় ডিএনএটা এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না। তাহলে ভাইয়া তুমি খালি চোখে, অর্থাৎ তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কীভাবে বুঝবা কোনটা ইউক্রোমাটিন কোনটা হেটারোক্রোমাটিন? ওয়ে আছে, হেটারোক্রোমাটিন যেটা সেটা অনেক বেশি রঞ্জিত থাকবে, অর্থাৎ তুমি যে পিগমেন্ট দিয়ে জিনিসটাকে দেখতে গেছো না, ফুলজিন রং দিয়ে, তো ফুলজিন রঙে এটা অনেক বেশি রঞ্জিত থাকবে এবং এটা একদম কম রঞ্জিত থাকবে। তাহলে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন তোমরা বুঝে গেছো? আচ্ছা, তাহলে দেখো আমি কিন্তু তোমার বইয়ের বেসিক্যালি ক্রোমোজোমের ভৌত গঠন পার্টটা পড়াচ্ছি, যেটার প্রথম অংশ ক্রোমাটিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্রোমাটিনের দুইটা পার্ট, ইউ আর হেটারো, কোনটা কি কাজ, কোনটা ইউজ হবে কোনটা ইউজ হবে না আমরা পড়ে ফেলছি, এবং আমরা জানি ক্রোমোজোমের ভৌত গঠনের প্রধান অংশের নাম কি, ক্রোমাটিন। শেষ। ওকে, আচ্ছা, তাহলে নিউক্লিওসোম কাকে বলে সেটাও পারবা, এই যে ডিএনএ আর প্রোটিন এই অংশটাকে মিলে আমরা নিউক্লিওসোম বলি।
ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা একটা সুন্দর একটা ক্রোমোজোম দেখতেছি, তাই না? অ্যাকচুয়াল একদম শেপের একটা ক্রোমোজোম দেখতেছি, এবং এটা দিয়ে আমরা বাদবাকি শেপগুলা এখন ব্যাখ্যা দিব, ঠিক আছে? বাদবাকি শেপগুলো আমরা ব্যাখ্যা দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। এখানে যে স্লাইড বেসিক্যালি বানাইছে ও হচ্ছে কিছু জিনিস বাদ দিছে, কি বাদ দিছে সেটা আমরা লিখে লিখে পড়াবো, ঠিক আছে? সমস্যা নাই। দেখো আমরা এখন প্রত্যেকটা শেপ পড়াবো। তাহলে আমরা আপাতত ক্রোমাটিন কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে? আমাদের ক্রোমাটিন প্রথম পার্টটা শেষ। এখন আমরা পড়বো ক্রোমাটিড। সেকেন্ড যে অংশ সেটা হচ্ছে ক্রোমাটিড। তাহলে ভাই বলো তো ক্রোমাটিড মানে কি ছিল? ক্রোমাটিড কোনটা ছিল মনে আছে না? সেটা হচ্ছে আমরা বেসিক্যালি যখন কোষ বিভাজনের মেটাফেজ দশায় যায় তখন ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে দুই ভাগে ডিভাইডেড হয়ে যায়। তাহলে কোন দশায়? মেটাফেজ দশায়। মনে থাকবে? মেটাফেজ দশায় তোমার কি হয়? ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে দুইটা ভাগে ডিভাইডেড হয়ে যায়, যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তাকে আমরা ক্রোমাটিড বলতেছি। এবং আধুনিক ধারণা মতবাদে, মানে আধুনিক ধারণা অনুযায়ী এটা চিন্তা করা হয় যে, আধুনিক ধারণা অনুযায়ী এটা বলা হয়ে থাকে যে একটা ক্রোমাটিড একটা ডিএনএ দিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে একটা ক্রোমাটিড, এটা হচ্ছে আধুনিক মতবাদে বলা হয় আর কি। নর্মালি আমরা তো কীভাবে পড়ি? নর্মালি আমরা পড়ি একটা ক্রোমাটিডের মধ্যে অনেকগুলো ডিএনএ থাকে, বাট আধুনিকভাবে বলা হয় একটা ক্রোমাটিড একটি ডিএনএ। এটা হচ্ছে আধুনিক মতবাদ। ওকে, সো ক্রোমাটিড থেকে তুমি একটু লিখলে হবে, ক্রোমাটিডের সংখ্যা লিখবা, কখন তুমি দেখতেছো সেটা লিখবা। এবং আমরা জানি ক্রোমাটিড দুইটা একসাথে লাগাই থাকে কি দিয়ে? মাঝখানে সেন্ট্রোমিয়ার দিয়ে। কি দিয়ে? এই যে সেন্ট্রোমিয়ার দিয়ে। ক্লিয়ার? ওকে, তাহলে ক্রোমাটিড পড়ছি। তারপর ভাই আমি কি পড়বো? প্রত্যেকটা নাম কিন্তু আমার অ্যাটলিস্ট পড়া লাগবে। ক্রোমাটিড পড়বো, তারপর পড়বো আমরা বাহু, ঠিক আছে? ওই যে বাহু কোনগুলা? বাহু হচ্ছে এই যে তুমি সেন্ট্রোমিয়ার দিয়ে যে দুইটা পার্ট আলাদা, তার মধ্যে প্রত্যেকটা পার্ট হচ্ছে এক একটা বাহু, ঠিক আছে? এই যে তার মানে একটা ক্রোমোজোম যদি চিন্তা করি কয়টা বাহু পাবো আমরা? 4টা বাহু পাবো, ঠিক আছে? তাহলে বাহুর পার্টটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তারপর আসে আরও কিছু অংশ থাকে যদি আমরা দেখি। তারপর হচ্ছে খুবই ভাইটাল একটা অংশ, সেটা হচ্ছে মাঝখানে, সেটা কি? সেন্ট্রোমিয়ার। এটা আমরা বেসিক্যালি ক্রোমোজোমের ভৌত গঠন পড়তেছি। আচ্ছা, তো সেন্ট্রোমিয়ারটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করবো বা কিভাবে দেখবো? সেটা হচ্ছে আমি যখন ক্রোমোজোমকে বাইরে থেকে রঞ্জিত করতেছি না, বাইরে থেকে আমি কালার দিচ্ছি না আলাদাভাবে, যাতে ফুল জিন কালার দিয়ে এটা ব্রাউনিশ গ্রে শেপটা নেই, ব্রাউনিশ গ্রে কালারটা নেই। সো হয় কি, পুরা জিনিসটা রঞ্জিত হয়, বাট মাঝখানে একটা পোর্শন কি হয় না? রঞ্জিত হয় না। ক্লিয়ার? তাহলে পুরো ক্রোমোজোমের মধ্যে যে অরঞ্জিত অঞ্চল তাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। তাহলে সেন্ট্রোমিয়ার দিয়ে তুমি যদি মনে রাখতে না পারো, একটা ওয়ার্ডে মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের ক্রোমোজোমের মধ্যে যে অরঞ্জিত যে এরিয়া বা অরঞ্জিত যে অঞ্চল তাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? এখন এই সেন্ট্রোমিয়ারের কাহিনীটা কি? এই সেন্ট্রোমিয়ারের মধ্যে একটা কাহিনী দেখা যায়, সেটা হচ্ছে একটা জিনিস দেখো খুব সিম্পল। সেটা হচ্ছে ধরো ক্রোমোজোমটা এখানে এক্সপান্ড করে আছে, এই যে এখানে ক্রোমোজোমটা দুই দিকে এক্সপান্ড করে আছে, কিন্তু এই যে তোমার যেখানে সেন্ট্রোমিয়ার, এই জায়গায় একটা খাঁজ তৈরি করে রাখছে না, এই জায়গায় তারা কনস্ট্রিকশন হয়ে থাকতেছে না? তো যেখানে সেন্ট্রোমিয়ারটা আছে ওই জায়গায় বেসিক্যালি ক্রোমোজোমের প্রাইমারি কনস্ট্রিকশন দেখা যায়। কি বলে এটাকে? প্রাইমারি কনস্ট্রিকশন, ঠিক আছে? ঠিক আছে, কনস্ট্রিকশন হবে। ওকে, এই প্রাইমারি কনস্ট্রিকশনের বাংলা কি? মুখ্য খাঁজ, ঠিক আছে? তুমি তো দেখলে বুঝতেছো, এই জায়গায় একটা বড় খাঁজ তৈরি হয়েছে না, দুই দিকে তো এক্সপান্ড করে, বাট এখানে একটা খাঁজ তৈরি হয়েছে না, বা কনস্ট্রিকশন তৈরি হয়েছে না, এটাকে বলতেছে প্রাইমারি কনস্ট্রিকশন। এবং এটা কোন ধরনের অঞ্চল? অরঞ্জিত অঞ্চল। আবার এই সেন্ট্রোমিয়ারের কিন্তু অনেকগুলো ভাগ আছে, সেন্ট্রোমিয়ার এখানে একটা থাকতে পারে, কিংবা অনেকগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একের অধিকও থাকতে পারে, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার নাও থাকতে পারে, একটু পরে সেটা আমরা পড়বো। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো স্ট্রাকচার পড়ে ফেলতেছি, এবার আসে আরও কিছু আছে, এগুলো পড়ে আসো। তাহলে সেন্ট্রোমিয়ার পড়লাম, সেন্ট্রোমিয়ার পড়ার পরপরই আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর, তাহলে ভাই কাইনেটোকোরটা কি? সেটা হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের মধ্যে কিছু গাঠনিক অবকাঠামো দেখা যায় দুই দিকে, এই যে এদিকে একটা, এদিকে একটা, তাইলে দুই দিকে দুইটা, এদিকে একটা, এদিকে একটা, সেন্ট্রোমিয়ারের সাথে কিছু গাঠনিক অবকাঠামো দেখা যায়, তাকে আমরা কি বলি? কাইনেটোকোর বলি। এই কাইনেটোকোরের মধ্যে কে লাগে? এই কাইনেটোকোরের মধ্যে মাইক্রোটিবিউল সংযুক্ত হয়। কি বলছি? আমরা তো জানি মাইক্রোটিবিউল কি? কোষীয় কঙ্কাল, তাই না? এই কাইনেটোকোরের মধ্যে মাইক্রোটিবিউল সংযুক্ত হয়। তাহলে ভাই কাজটা কি? একটা সিম্পল কথা দিয়ে বোঝায়, দেখো এই যে কাইনেটোকোর আছে না, এখানে ওই যে আমরা পড়ছি না মাইক্রোটিবিউল স্পিন্ডল তন্তু তৈরি করতে সাহায্য করে, তো এই মাইক্রোটিবিউলটা এখানে সংযুক্ত হচ্ছে, তো দ্যাটস ধরো স্পিন্ডল তন্তু এদিক থেকে এসে এভাবে লাগতেছে,
এভাবে লাগতেছে, আবার এদিকে গিয়ে এভাবে লাগতেছে, এভাবে লাগতেছে। তো মনে আছে তোমাদের কোষ বিভাজন ধাপের কিন্তু একটা ধাপ ছিল, নাম কি ছিল মনে আছে? অ্যানাফেজ। ওই অ্যানাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে দুই দিকে চলে যায়। এই যে দুই দিকে চলার জন্য তাকে দুই দিক থেকে টান দিতে হয় না, এই টানটা বেসিক্যালি কে দেয়? স্পিন্ডল তন্তু দেয়। কার সাথে লাগে? এই যে কাইনেটোকোরের সাথে লাগে। ক্লিয়ার? তাহলে কাইনেটোকোর আমরা বুঝছি, কাইনেটোকোর কি কি কাজ করে আমরা সব কিছু বুঝে গেছি। বেসিক্যালি এটা সেন্ট্রোম, এই যে তোমার ক্রোমোজোমটাকে দুই ভাগ হতে সাহায্য করে, যেটা বেসিক্যালি কোন ধাপে হয়? অ্যানাফেজ ধাপে হয়। ঠিক আছে, এগুলো আমরা কোষ বিভাজনে পড়বো, বা আমরা আগেও কিন্তু পড়ছি, এগুলা পড়ি না এমনটা কিন্তু না। আচ্ছা, তাহলে আমরা ক্রোমাটিড পড়ছি, বাহু পড়ছি, সেন্ট্রোমিয়ার পড়ছি, কাইনেটোকোর পড়ছি। এবার আমরা পড়বো হচ্ছে আমাদের পরে দিচ্ছে না দেনে, তাহলে আমরা এখানে পড়ি। তাহলে এরপর আমরা পড়বো হচ্ছে আমাদের, তারপর পড়বো আমরা হচ্ছে আমাদের সেট বা স্যাটেলাইট। ঠিক আছে, তারপর পড়বো আমরা হচ্ছে আমাদের গৌণকুঞ্জন। তাহলে স্যাটেলাইট পড়লেই হবে, এটাতে একটাতেই দুইটা কভার আপ হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে সেট বা স্যাটেলাইট। ঠিক আছে, দেখো নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ আমাদের ক্রোমোজোমের মধ্যে নিচের দিকের যে অঞ্চলে, নিচের দিকের অঞ্চলে যেখানে হচ্ছে আমাদের স্যাটেলাইট থাকে, দেখো এই জিনিসগুলোকে আমরা স্যাটেলাইট বলতেছি। কি বলতেছি? স্যাটেলাইট বলতেছি। ওই স্যাটেলাইট বরাবর, মানে এগুলোকে হচ্ছে আমরা স্যাটেলাইট বলতেছি। তাহলে আমরা স্যাটেলাইট কই থাকে আমরা পড়ে ফেলছি, ক্রোমোজোমের মধ্যে কিছু কিছু। সব ক্রোমোজোম কিন্তু স্যাটেলাইট থাকা লাগবে এমনটা কিন্তু না, আমরা লিখবো কোন কোন ক্ষেত্রে স্যাটেলাইট পাবো। তাহলে এরকম হচ্ছে আমার কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি নিচের দিকে অর্থাৎ ক্রোমোজোমের নিচের দিকে হচ্ছে কি থাকে আমাদের? স্যাটেলাইট থাকে। ঠিক আছে, ওই স্যাটেলাইট থেকে কি তৈরি হয়? তাহলে স্যাটেলাইট যখন তুমি লিখবা তখন লিখবা স্যাটেলাইট থেকে আমরা বেসিক্যালি কি তৈরি হয়? স্যাটেলাইট থেকে নিউক্লিওলাস তৈরি হয়। এই আমরা একটু আগে পড়ছি না, নিউক্লিওলাস বিজ্ঞানী ফন্টান আবিষ্কার করছে। ওই নিউক্লিওলাসটা তৈরি হচ্ছে কোত্থেকে? স্যাটেলাইট থেকে। ঠিক আছে, আচ্ছা, তারপর তাহলে এইটুক লিখে তুমি স্যাটেলাইট শেষ করে দিতে পারো। আরও দু একটা লেখা লাগবে, সেটা হচ্ছে কার কার ক্ষেত্রে স্যাটেলাইট দেখা যায়, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে স্যাটেলাইট দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার মেডিকেল আসছে, 3বার মনে হয় আসছে। সেটা হচ্ছে তুলা, তারপর হচ্ছে পাট, তারপর হচ্ছে ছোলা। এই 3টা মাথায় রাখবা। এই 3টার ক্ষেত্রে স্যাটেলাইট পাওয়া যায়, অর্থাৎ এই যে স্যাটেলাইট, এই গঠনটা পাওয়া যায়। ঠিক আছে, এবং ছোলার ক্ষেত্রে তো বিজ্ঞানীরা একদম স্পেসিফিকভাবে বলে দিছে, ছোলার 1 নাম্বার ক্রোমোজোমের মাথায় কিন্তু কি থাকে? স্যাটেলাইট থাকে। অর্থাৎ ছোলার 1 নং ক্রোমোজোমে মাথা রাখবা, ছোলার ক্ষেত্রে 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইটটা থাকে। ঠিক আছে, তাহলে তুলা, পাট, ছোলা এদের ক্ষেত্রে স্যাটেলাইটটা পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো পড়ে ফেলছি। এখন আমরা পড়বো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গৌণকুঞ্জন। এই যে গৌণকুঞ্জন, এই জায়গাটা, এই জায়গাটা মুখ্য কুঞ্জন, এটা পড়ে ফেলছি তাই না? যেখানে সেন্ট্রোমিয়ার থাকে ওখানে মুখ্য কুঞ্জন হয়। এবার আমরা পড়বো গৌণকুঞ্জন। আসো, তাহলে তুমি এখানে সুন্দর করে গৌণকুঞ্জন লিখবা। ঠিক আছে, গৌণকুঞ্জন। ঠিক আছে, আচ্ছা, গৌণকুঞ্জনে বেসিক্যালি কি লিখবা? অর্থাৎ আমাদের যেসব ক্রোমোজোমের মধ্যে স্যাটেলাইট থাকে, ওই স্যাটেলাইটটা তৈরি করার যে স্থান, যেখানে একটা গৌণ খাঁজ তৈরি হয়, ঠিক আছে, ওইটাকে আমরা বেসিক্যালি আমরা কি বলতেছি? সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্জন বলতেছি। অর্থাৎ এই গৌণকুঞ্জন থেকে, দেখো এটা হচ্ছে ধরো একটা টোটাল ক্রোমোজোম, দেখো এটা হচ্ছে ধরো সাপোজ একটা টোটাল ক্রোমোজোম। ঠিক আছে, তো এই ক্রোমোজোমের এই পার্টটা কি হয়? আলাদা হয়ে যেতে চায়। সো আলাদা হওয়ার জন্য সে বেসিক্যালি এখানে একটা কনস্ট্রিকশন তৈরি করে, কনস্ট্রিকশন মানে একটা খাঁজ তৈরি করে, খাঁজ তৈরি করে এই জিনিসটাকে সে আলাদা করে দেয়। পরে এই জিনিসটা কিসে কনভার্ট হয়? নিউক্লিওলাসে কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? একদম ইজি। ঠিক আছে, তাহলে এই যে যে খাঁজটা তৈরি করলো, এই খাঁজটাকে আমরা বলবো গৌণকুঞ্জন, বা ইংলিশ লিখলে সেকেন্ডারি কনস্ট্রিকশন। কারণ প্রাইমারি কনস্ট্রিকশন তো অলরেডি সেন্ট্রোমিয়ার তৈরি করে ফেলছিল, তাই না? সেজন্য এটাকে আমরা বলবো সেকেন্ডারি কনস্ট্রিকশন। ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, তাহলে গৌণকুঞ্জন বেসিক্যালি কয়টা দেখা যায়? গৌণকুঞ্জন ইভেন মানুষের ক্ষেত্রে, আমরা যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করি, মানুষের ক্ষেত্রে 5, দেখো মানুষের ক্ষেত্রেই 5 জোড়া গৌণকুঞ্জন দেখা যায়। মানুষের ক্ষেত্রে টোটাল কয়টা আছে আমরা জানি? 23 জোড়া ক্রোমোজোম আছে। তার মধ্যে 5 জোড়া ক্রোমোজোমের মধ্যে কি দেখা যায়? গৌণকুঞ্জন দেখা যায়। এই গৌণকুঞ্জনের একটা নাম আছে, এটাকে আমরা বলি NOR অঞ্চল। ঠিক আছে, NOR অঞ্চল। অর্থাৎ গৌণকুঞ্জন থেকে আমার কি তৈরি হয়? নিউক্লিওলাস তৈরি হয়। দ্যাটস ওয়াই এই গৌণকুঞ্জনকে আমরা কি ডাকি? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। ঠিক আছে, বা এটাকে ইংলিশে নর বলতেছি বিকজ এটাকে আমরা যদি লিখি নিউক্লিওলাস ও দিয়ে হচ্ছে অর্গানাইজেশন, আর আর দিয়ে হচ্ছে রিজিয়ন বা এলাকা। ঠিক আছে, তাহলে বুঝছো তো, গৌণকুঞ্জন থেকে যেহেতু আমাদের নিউক্লিওলাস বা যেটাকে আমরা স্যাটেলাইট বলতে পারি, এটা তৈরি হচ্ছে। এই যে এখানে নর লেখা আছে, দেখছো নর লেখা আছে।
সো দ্যাটস ওয়াই এটাকে আমরা নর অঞ্চল বলতে পারি, এবং মানুষের ক্ষেত্রে এরকম 5 জোড়া অঞ্চল দেখা যায়। ক্লিয়ার? তাহলে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। তাহলে আমরা এগুলো বেসিক্যালি কি পড়তেছি, ক্রোমোজোমের ভৌত গঠন পড়তেছি। এখন ভাই এগুলো শেষ না, আমাদের আরও দু একটা পয়েন্ট আছে, এগুলো আমরা একটু এখানে লিখি। সেটা হচ্ছে আরও কি কি দেখা যায় একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের মোটামুটি প্রায় সবই পড়ে ফেলছি। তারপর ক্রোমোজোমের মধ্যে কিছু গুটিকা দেখা যায়, এগুলোকে আমরা বলি ক্রোমোমিয়ার। ঠিক আছে, ক্রোমোজোমের মধ্যে ওই যে কিছু গুটিকা গুটিকা ক্ষুদ্র ক্ষুদ্র বৃন্ত টাইপের গুটিকা দেখা যায়। এগুলো কোন ফেসে দেখা যায়? সেটা হচ্ছে মিওসিসে, মিওসিসের প্রোফেজে, প্রোফেজ দশা তো মনে আছে, প্রোফেজে। এখন যখন কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়বা তখন দেখবে প্রোফেজকে আবার 5টা ভাগে ভাগ করাইছে, কারণ প্রোফেজটা এত বড় একটা ধাপ, সেটাকে আবার 5টা ভাগে ভাগ করাইছে। সেটা হচ্ছে তোমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বা তখন আমি তোমাদের পড়াবো। তাহলে এই প্রোফেজের মধ্যে একটা উপদশা আছে, এটাকে আমরা বলি উপদশা। এটা হচ্ছে দশা, তারপর আবার উপদশা আছে, মানে এটার ভিতরে আরেকটা দশা আছে যেটাকে আমরা প্যাকাইটিন দশা বলি। কি বলি? প্যাকাইটিন। এই যে ক্রোমোমিয়ারটা তাহলে হয় দেখা যায় কোথায়? মিওসিসের প্রোফেজের প্যাকাইটিন দশায় ক্রোমোমিয়ারগুলো ভিজিবল হয়। ক্লিয়ার? তাহলে ক্রোমোমিয়ার আমরা পড়ছি। তারপর আমরা পড়বো, তাহলে আমরা মোটামুটি প্রায় সব কিছু পড়া শেষ। ঠিক আছে, আশা করি আমার তেমন কিছু বাদ যায় নাই। তারপর আমরা আরও দুইটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের পেলিকল, পেলিকল পড়বো। তারপর আমরা ম্যাট্রিক্স পড়বো। একটা খুবই ভাইটাল জিনিস আমরা বাদ দিয়েছি, সেটা হচ্ছে আমরা টেলোমিয়ার পড়বো। তাহলে এগুলো বেসিক্যালি সবগুলো কি ক্রোমোজোমের ভৌত গঠনের বিভিন্ন পার্ট। তাহলে আগে আমরা টেলোমিয়ার নিয়ে আলোচনা করি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক এমসিকিউ আসবে, এবং তুমি সৃজনশীলে যদি তুমি এই পার্টটা মিস দাও তাহলে তুমি 4-এ 3 পাবা। ঠিক আছে, 4-এ 4 কিন্তু পাবা না, খুব সিম্পল। এবার আসে আমরা টেলোমিয়ারটা দেখি। দেখো কিছু কিছু ক্রোমোজোমের প্রায় সব ধরনের ক্রোমোজোমে উপরে, অর্থাৎ ক্রোমোজোমের উপরের বাহুতে কিছু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল দেখা যায়। এই যে এটা, ঠিক আছে, এই যে এটা টেলোমিয়ার বলা আছে, বুঝতে পারছো? ক্রোমোজোমের উপরের দিকে কিছু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল দেখা যায়, উপরের বাহুতে কিছু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল দেখা যায়, যাকে আমরা টেলোমিয়ার ডাকি। বেসিক্যালি টেলোমিয়ারটা কি? টেলোমিয়ারটা হচ্ছে রিপিটেড ডিএনএ সিকোয়েন্স। এটা তোমরা অবশ্যই খাতায় লেখার সময় তোমরা এটা উল্লেখ করবা, রিপিটেড ডিএনএ সিকোয়েন্স দিয়ে টেলোমিয়ার তৈরি। মানে এখানে ডিএনএ সিকোয়েন্সগুলা রিপিট করে, ঠিক আছে, রিপিট করে। সো রিপিট করা মানে কীরকম জানো? অনেকটা এরকম এ এ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোডন, নাইট্রোজেন বেস, একটু পরে পড়বা, প্যারা নাই, টি টি জি জি সি সি, এভাবে করে রিপিট করে আর কি। ঠিক আছে, তাহলে টেলোমিয়ারটা বেসিক্যালি কি? সেটা হচ্ছে রিপিটেড ডিএনএ সিকোয়েন্স, তাকে আমরা টেলোমিয়ার বলি। ভাই এত করে আমাকে টেলোমিয়ারটা কেন পড়তে বলতেছেন? দরকার আছে। সেটা হচ্ছে টেলোমিয়ারটা হচ্ছে আমাদের বার্ধক্য প্রিভেন্ট করার সাথে জড়িত। কি বলছি? আমাদের বার্ধক্যের সাথে, অর্থাৎ যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি জরা, জরা রোধে কাজ করে। এটা হচ্ছে টেলোমিয়ারের গুরুত্ব। তাহলে এখন আসি, এটা ভাইয়া একটু ডিসক্রাইব করেন, বুঝতে পারি না। সেটা হচ্ছে দেখো টেলোমিয়ারটা অনেকগুলো বেস পেয়ার দিয়ে তৈরি, এগুলোকে বেস পেয়ার বলে। ঠিক আছে, এই যে এগুলো এক একটা বেস পেয়ার বলে। তো হয় কি, আমরা যত বড় হই, এটা আমরা কীভাবে বুঝি? আমাদের কোষ বিভাজন হচ্ছে। এই যে আমি আগে এইটুক ছিলাম, এখান থেকে আমি এখন 6 ফিট হয়েছি, তাই না? তাহলে এই যে আমি এটা কীভাবে হয়েছি? অবশ্যই মাইটোসিস বা কোষ বিভাজনের মাধ্যমে হয়েছি। তো টেলোমিয়ারটা দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে একটা মানুষ কত বছর বাঁচবে, যেটা কিন্তু বোঝা যায়। ঠিক আছে, মানে মানুষের বয়সকাল আপাতত তুমি চাইলে বের করতে পারো টেলোমিয়ার দিয়ে। কারণ হয়টা কি, ধরো যখন মানুষ একটা জন্ম নেয় তখন তার বেস পেয়ারের সংখ্যা থাকে 8000 বিপি, বিপি মানে বেস পেয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে টেলোমিয়ারের দৈর্ঘ্য থাকে, টেলোমিয়ারের এরকম দৈর্ঘ্য থাকে 8000 বিপি। সো মানুষের যত কোষ বিভাজন হয় তত টেলোমিয়ারের যে বেস পেয়ার তার সংখ্যা কমতে থাকে। ঠিক আছে, সো কমতে কমতে যখন শেষ হয়ে যাবে তখন বুঝবা মানুষটা মারা যাবে। খুব সিম্পল। ঠিক আছে, সো বলা হয়ে থাকে 65 বছর, অর্থাৎ তোমার বয়স যখন 65 বছর হবে তখন তোমার বডিতে টেলোমিয়ারের যে দৈর্ঘ্য সেটা 8000 থেকে কমে 1500-তে চলে আসছে। তার মানে বুঝছো, এভাবে করে জিনিসটা আমরা ঠিক করতে পারি যে অ্যাভারেজ কোন সময় গিয়ে সে মারা যেতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে, ভাই তাহলে কি আমি এটা থেকে মানুষের বয়স বের করতে পারবো? অবশ্যই না, কারণ মানুষ যে মারা যায়, মানুষকে হুদায় মারা যায়? মানুষের কত রকম স্বভাব থাকে, যারা স্মোকিং করে তার যে আয়ু সেটা নর্মাল থেকে অনেক কমে যায়। সো সে আরও আগে মরে যেতে পারে, তার ফুসফুস ক্যান্সার হয়ে সে মারা যেতে পারে, অনেকে স্ট্রোক হয়ে মারা যায়, অনেকে অবিস থাকে, অবিস থেকে সে ডায়াবেটিস হয়ে বিভিন্ন রোগে মারা যায়, অনেকে ক্যান্সারে মারা যায়। ঠিক আছে, বাট এটা দিয়ে একটা অ্যাপ্রক্স একটা ধারণা করা হয় এত বছর বাঁচতে পারে। টেলোমিয়ারের কাজ বুঝছো? টেলোমিয়ারের গুরুত্ব বুঝতে পারছি? আচ্ছা, তারপর আসি ক্রোমোজোমের মধ্যে অনেক বিজ্ঞানী স্বীকার করছে, আবার অনেক বিজ্ঞানী স্বীকার করে নাই যে এরকম দুইটা অঞ্চল দেখা যায়। অঞ্চল না, দুইটা পার্ট আর কি। পেলিকল মানে
ক্রোমোজোমের আবরণ। আমরা তো জানি প্রত্যেকটা জিনিস যে আছে প্রত্যেকটা জিনিসের কিছু আবরণ থাকে। এটা কিন্তু অনেক বিজ্ঞানী স্বীকার করছে, অনেকে স্বীকার করে নাই। অনেকে বলছে যে ক্রোমোজোমের বাইরে একটা কি থাকে, আবরণ থাকে, যেটাকে আমরা বলি পেলিকল। আর যেহেতু আবরণ থাকবে, আবরণ থাকলে তার ভিতরে কি থাকবে, ম্যাট্রিক্স বা কিছু তরল পদার্থ থাকবে, কারণ আবরণ দিয়েই তো ম্যাট্রিক্স জিনিসটা ঢেকে থাকবে, তাই না? তাহলে অনেকে এই দুইটারে স্বীকার করছে, অনেকে করে নাই। তাহলে আমরা প্রত্যেকটা পার্ট পড়ছি। কি পড়ছি আমরা? বেসিক্যালি ক্রোমোজোমের ভৌত গঠন পড়ছি। পুরাপুরি পারবে না, ঠিক আছে? পরীক্ষায় একদম 100 করে লিখে চলে আসবে, ঠিক আছে? কারণ যা পড়াইছি মোর দেন এনাফ, ঠিক আছে? কত কিছু পড়াইছি দেখো, একদম যদি শুরু থেকে আমি চিন্তা করি, দেখো আমরা যদি শুরু থেকে গঠনটা দেখি, শুরু থেকে কি দিয়ে শুরু হয়েছে? শুরু থেকে শুরু হয়েছে ক্রোমাটিন দিয়ে। ক্রোমাটিনের পরে বিভাজন যখন হয় এই যে মেটাফেজে ক্রোমাটিড বলি, তারপর বাহু বলতেছি, তারপর সেন্ট্রোমিয়ার ঠিক করছি যেখানে প্রাইমারি কনস্ট্রাকশন দেখা যায়, এরপর বলতেছি কাইনেটোকোরটা, তারপর আমরা আসছি স্যাটেলাইট ক্রোমোজোমে, এরপর আমরা পড়ছি গৌণকুঞ্জন, তারপর আমরা কি পড়ছি, তারপর আমরা পড়ছি হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার, এরপর পড়ছি টেলোমিয়ার, এরপর পেলিকল, এরপর ম্যাট্রিক্স, সব মিলাই হচ্ছে আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন। এবং অবশ্যই তোমরা পরীক্ষায় এই চিত্রটা দিবা, যেটা তোমার বই আছে এই চিত্রটা দিবা, ঠিক আছে? জাস্ট এখানে সুন্দর করে 3D চিত্র আছে, তো তুমি এটা না দিয়ে তুমি এরকম করে দিবা, এই যে এরকম করে দিবা, এরকম করে দিবা। এগুলো হচ্ছে বেসিক্যালি ক্রোমাটিন জালিকা, এভাবে করে এঁকে দিলে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা অনেক কিছু পড়ছি। আসি এবার আমরা আসি ক্রোমোজোমের ভৌত গঠন পড়বো। আমরা তো মোটামুটি ক্রোমোজোম এঁকে ফেলছি, কীভাবে আঁকবো না আঁকবো বুঝছি। এখন আমরা ক্রোমোজোমের বেসিক্যালি এগুলো রাসায়নিক গঠন পড়তেছি, ঠিক আছে? ভৌত গঠন পড়ে ফেলছি। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি থাকে এখন আমরা এগুলো পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো ক্রোমোজোমের মধ্যে আমার যদি চিন্তা করি, দেখো আমরা যদি দেখি, দেখো আমরা এখানে অলরেডি একটা সুন্দর করে চার্ট দিয়ে আছে, দেখতেছি আমরা ডিএনএ আছে, আরএনএ আছে, তারপর প্রোটিন আছে, ঠিক আছে? যে কোনো কিছু তো তৈরি হয় আমাদের ডিএনএ আর যেহেতু আমাদের নিউক্লিয়াসের মধ্যে, এবং আমরা আলাদা করে ক্রোমোজোম বলতেছি, তার মানে এখানে কি থাকবে, ডিএনএ আর তো আছেই, তার পাশাপাশি প্রোটিন থাকবে। ওই যে মনে আছে না হিস্টোন প্রোটিন, আমি অলরেডি বলছিলাম, তাই না?